সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে। তো আজকে আমরা দেখব প্রায় এক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, প্রায় এক মাস। আমরা দেখছি হচ্ছে 22শে সেপ্টেম্বর থেকে নিয়ে টানা 19শে অক্টোবর পর্যন্ত যেই যেই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ছিল আমরা সুন্দরভাবে একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করব, আর কোথাও দেখতে হবে না। ভীষণ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা খেলার দুনিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক নিউজ বলো, স্টেট নিউজ বলো, প্রত্যেকটা জায়গা আমরা একেবারে নিখুঁতভাবে কভার করব। কারণ মাঝখানে ছুটি ছাটা ছিল, দুর্গাপূজা ছিল, তাই এই ভিডিওর মধ্যে পুরোটা কভার করতে চলেছি। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, আমরা দেখো অক্টোবর থেকে পেছন দিকে যাব কিন্তু, ঠিক আছে? তো বলছে ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পার্সন, এইটা হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়। ডেটটা মনে রাখবে 1 অক্টোবর, ঠিক আছে? তো আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয় 1 অক্টোবর। এই দিবসের এই বছর 2025-এর থিম কি ছিল? তো এই ধরনের প্রশ্ন আসে। তো থিম এই বছর ছিল হচ্ছে, মনে রাখবে অপশন নাম্বার বি তে রয়েছে, কি বলছে, ওল্ডার পার্সন ড্রাইভিং লোকাল অ্যান্ড গ্লোবাল অ্যাকশন, ঠিক আছে? তো এইটা ছিল হচ্ছে এই বছরের থিম, 1 অক্টোবর ওল্ডার পার্সন ডে, ঠিক আছে? সেকেন্ডটা আরেকটা গুরুত্বপূর্ণ দিবস, আমরা জানি যে গান্ধী জয়ন্তী পালন করা হয় 2 অক্টোবর, ঠিক আছে? তো বলছে কোয়েশ্চেনটাতে এই বছর গান্ধী জয়ন্তী কততম বৎসরে পড়েছে? তো এই বছর হচ্ছে 156তম বছর। মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার চান্সেস রয়েছে, ঠিক আছে? 2 অক্টোবর আর একজন বিশেষ ব্যক্তির জন্মদিন, সেটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, আমাদের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন, তারও জন্মদিন কিন্তু এই একই দিনে, ঠিক আছে? এই ক্ষেত্রে তোমাদের আরো দুটো ইনফরমেশন মনে রাখতে হবে মহাত্মা গান্ধী সম্পর্কিত। মহাত্মা গান্ধীর জন্মদিন 2 অক্টোবর, যেটাকে আমরা গান্ধী জয়ন্তী হিসেবে পালন করি, এবং হচ্ছে 30শে জানুয়ারি। এই 30শে জানুয়ারি 1948 সালে তার ডেথ হয়, বা তাকে হচ্ছে অ্যাসাসিনেট করা হয়েছিল, তাই 30শে জানুয়ারিটাকেও কিন্তু আমরা পালন করি শহীদ দিবস বা মার্টিয়ার ডে হিসেবে, ঠিক আছে? আবার 9 জানুয়ারি মাসের 9 তারিখ 1915 সালে 1915-তে গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারতবর্ষে এসেছিল, তাই 9 জানুয়ারিটাকেও কিন্তু বিশেষ একটা দিন পালন করে, সেটাকে বলি আমরা এনআরআই ডে বা প্রবাসী ভারতীয় দিবস। তো গান্ধীজির জীবন সম্পর্কিত তিনটে বিশেষ দিন কিন্তু খেয়াল রেখো, ঠিক আছে? চলো 3 নম্বর প্রশ্ন বলছে, প্রথম ইন্টারগ্রেটিভ অঙ্কোলজি রিসার্চ অ্যান্ড কেয়ার সেন্টার এইটা কোথায় অনুষ্ঠিত হয়েছে বা উদ্বোধন করা হয়েছে? এটা হচ্ছে গোয়াতে, ঠিক আছে? গোয়াতে উদ্বোধিত হয়েছে এই ইন্টারগ্রেটিভ অঙ্কোলজি রিসার্চ অ্যান্ড কেয়ার সেন্টার, খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, মার্চ মাস 2026 মানে আগামী বছর মার্চের দিকে, বলছে ভারত তার প্রথম ভারতীয় রুপি বন্ড চালু করছে, কোন সংস্থা এটা পরিকল্পনা করেছে? ইম্পর্টেন্ট থেকেও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ছবিতে দেখতে পাচ্ছ কি রয়েছে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। নিউ ডেভেলপমেন্ট কোথায় রয়েছে? রয়েছে অপশন নাম্বার ডি তে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এটাকে আমরা ব্রিক্স ব্যাংকও বলতে পারি, যেটা 2014 সালের নিয়ম অনুযায়ী 2015 সালে স্থাপিত হয়েছিল, যার হেডকোয়ার্টার রয়েছে চীনের সাংহাইতে। চীনের সাংহাইতে যার হেডকোয়ার্টার রয়েছে, যেহেতু এটা হচ্ছে ব্রিক্স কান্ট্রিগুলো তৈরি করেছিল ব্রিক্স কান্ট্রিগুলো, তাই এটাকে প্রথম অবস্থাতে ব্রিক্স ব্যাংকও বলা হতো, পরবর্তীতে এটার নামকরণ হয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এখানে এই যে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং হচ্ছে সাউথ আফ্রিকা, এরকম প্রথম অবস্থাতে এরা ছিল হচ্ছে সদস্য এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের। পরবর্তীতে এই যে লিস্টটা, এটা খেয়াল রাখবে, পরবর্তীতে 2021 সালে বাংলাদেশ এবং হচ্ছে সৌদি আরব, মানে সংযুক্ত আরব এমিরেটস, যেটাকে আমরা ইউএই বলে থাকি, তারা যুক্ত হয়েছে। 2023 সালে যুক্ত হয়েছে মিশর বা ইজিপ্ট, এটা হচ্ছে আফ্রিকান কান্ট্রি, ঠিক আছে? তারপরে আলজেরিয়া, আফ্রিকান কান্ট্রি, যুক্ত হয়েছে 2025 সালে। 2025টা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের পড়িয়েছি, 2025 সালে নতুন 3টে দেশ সংযুক্ত হয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে। এক তো হচ্ছে আলজেরিয়া, আফ্রিকান কান্ট্রি, কলম্বিয়া এটা হচ্ছে তোমার সাউথ আমেরিকান দেশ, এবং হচ্ছে উজবেকিস্তান, এটা হচ্ছে মিডিল এশিয়ার একটা দেশ, ঠিক আছে? মধ্য আমেরিকা বা সেন্ট্রাল এশিয়া একটা দেশ হচ্ছে উজবেকিস্তান। তো খেয়াল রাখবে, আলজেরিয়া, কলম্বিয়া অ্যান্ড উজবেকিস্তান 2025 সালে নিউ ডেভেলপ ব্যাংকের সদস্য পদ গ্রহণ করেছে। আর এই নিয়ে টোটাল হচ্ছে 13খানা দেশ হচ্ছে তোমার সদস্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের, যারা এই বছর সিদ্ধান্ত নিয়েছে রুপি বন্ড চালু করবে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এটা। চলো তারপরে বলছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ম্যাসকট কি ঘোষণা করবে? এটাও ইম্পর্টেন্ট, স্টার স্টার স্টার, গুরুত্বপূর্ণ। তার কারণ 2026 সালে
2026 হচ্ছে ফিফার যে তোমার হচ্ছে ওয়ার্ল্ড কাপ হয়, তো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 হোস্ট করছে তিনটে দেশ। কে কে তিনটে দেশ হচ্ছে? ইউএসএ, তারপরে হচ্ছে মেক্সিকো, মেক্সিকো অ্যান্ড হচ্ছে কানাডা, কানাডা, ঠিক আছে। তো এই তিনটে দেশের ম্যাসকট, তিনটে ম্যাসকট কি আছে? ক্লাচ, ক্লাচ হচ্ছে এই যে এইটা দেখতে পাচ্ছ, একটা ঈগল, এটা হচ্ছে তোমার আমেরিকার সিম্বল বহন করে। তারপরে জু, জুও মানে হচ্ছে এই যে টাইগার, যেটা যে জাগুয়ার বলা হয়, ঠিক আছে, জুও হচ্ছে জাগুয়ার, এবং ম্যাপল এটা হচ্ছে কানাডার সিম্বল বহন করে। তো এই তিনটে হচ্ছে এই বছরের মানে সামনের বছরে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ম্যাসকট। মনে রাখবে ক্লাচ, জুও অ্যান্ড ম্যাপল, ইম্পর্টেন্ট পয়েন্ট আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। চলো তারপরে, ভারতের সাথে প্রথমবার আন্তঃসীমান্ত রেল যোগাযোগ স্থাপন করছে, একটা এমওইউ স্বাক্ষর করেছে নিম্নলিখিত চারটে দেশের মধ্যে কোন দেশটা? দেখো, নেপালের সাথে আমাদের রেল সীমান্ত রেল যোগাযোগ রয়েছে, তারপরে হচ্ছে বাংলাদেশের সাথেও রয়েছে এবং পাকিস্তানের সাথেও রয়েছে, যদিও পাকিস্তানের সাথে বন্ধ আছে রেল যোগাযোগ। আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, তাদের সাথে যেহেতু আমাদের স্থলবন্দর নেই, মানে স্থল যোগাযোগ নেই, এগুলো আইল্যান্ড কান্ট্রি, তাই এদের সাথে কোনো রকমের কোনো রেল যোগাযোগ নেই। ভুটান হচ্ছে আমাদের স্থল যোগাযোগের সাথে সম্পর্কিত, তাই উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। ভুটানের সাথে ভারত দুটো রেল যোগাযোগ স্থাপন করবার চেষ্টা করছে, তাই মৌ স্বাক্ষর হয়েছে ভুটানের সাথে ভারতের সাথে। এইটা খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট কিন্তু একটা পয়েন্ট। কোন তিনটে, কোন দুটো বলছে? কোচবিহার মানে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হাসিমারা থেকে যাবে হচ্ছে ভুটানের ফুন্টনশোলিং পর্যন্ত, ফুন্টশোলিং পর্যন্ত, আর আসামের কোকরাঝাড় থেকে শুরু হয়ে যাবে হচ্ছে গেলুইফুই পর্যন্ত, ভুটান পর্যন্ত। এই দুটো লিংক মনে রাখবে, রেল লিংক শুরু হতে চলেছে ভুটান এবং ভারতের মধ্যে, ঠিক আছে। চলো তারপরে নেক্সট আমরা 8 নম্বর দেখব, ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ। স্টার দেবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি প্রথমেই বলেছিলাম যত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রয়েছে আমরা একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করব। খুব 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 গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা। বলছে যে দেখো, ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতবর্ষে এরকম 18টা রয়েছে, এই 18টার মধ্যে 13টা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ, মানে হচ্ছে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভের থেকেও আরো বেশি ইম্পর্টেন্ট, বিশ্বে ইম্পর্টেন্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে। টোটাল ভারতবর্ষে এরকম 13টা রয়েছে। তো রিসেন্টলি কাকে ঘোষণা করা হয়েছে? রিসেন্টলি হচ্ছে অপশন নাম্বার বি তে রয়েছে কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। এইটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের ঘোষণা করেছে, ওয়ার্ল্ড নেটওয়ার্ক, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। যেটা কোথায় রয়েছে? হিমাচল প্রদেশে। তো আমাদের ভূপেন্দ্র যাদব, তিনি মিনিস্টার, তিনিও কিন্তু হচ্ছে পোস্ট করেছে, তার হচ্ছে এই যে টুইটার হ্যান্ডেল থেকে বা এক্স হ্যান্ডেল থেকে আমি এটা তোমাদের তুলে ধরলাম, ঠিক আছে, দেখতে পারো, ইম্পর্টেন্ট। তাহলে হিমাচল প্রদেশের কোল্ড ডেজার্ট এখন হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্কের আন্ডারে চলে এসেছে, ঠিক আছে, খেয়াল রাখবে। বেশ, তোমরা কমেন্ট করে আমাকে জানিও তো ভাই, এই যে ইউনেস্কো দ্বারা যে হচ্ছে তোমার ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয়, তো ভারতবর্ষের প্রথম ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা ঘোষিত হয়েছিল? যদি জানো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে। চলো তারপরে 9 নম্বর বলছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক একটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন, একেবারে পুরো বলছে যে পরীক্ষায় আসবো আমি। এই প্রশ্নটা বলছে 2027 সালে এসসিও, যার সম্পূর্ণ নাম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, তো এটা কে হোস্ট করতে চলেছে? 2027-এরটা ঠিক হয়ে গেছে, এখনই 2027 হোস্ট করবে হচ্ছে পাকিস্তান, অপশন নাম্বার ডি। এবার এসসিও থেকে একটা দুটো নয়, বেশ কিছু ইনফরমেশন তোমাকে জেনে রাখতেই হবে, সেটা কারেন্ট হোক আর হচ্ছে স্ট্যাটিক হোক। যেমন কি মনে রাখবে, দেখো এইটা মনে রেখে দিও, দেখো এখানে রয়েছে পাকিস্তান হোস্ট করছিল 2027-এর ইয়েটা, প্রতি বছর বছর হয়, এক একটা দেশে হয়, ঠিক আছে। দেন এখানে দেখে নাও 24 সালে হয়েছিল, কে হোস্ট করেছিল? কাজাকিস্তানের আস্তানা, ক্যাপিটাল তার। চায়না হোস্ট করবে এই বছর 2025 সালে, 2025 সালে হয়ে গেছে এটা, ঠিক আছে, এটা হয়ে গেছে, আমি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের অলরেডি করিয়েও দিয়েছি। চায়না হোস্ট করেছে, যে জায়গাটা হচ্ছে তিয়ানজিন, এই তিয়ানজিন বলে জায়গা ছিল, সেটা হচ্ছে তোমার 25 সালে চায়না হোস্ট করেছে। এইটা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আসতে পারে, চায়নার তিয়ানজিয়ান, ঠিক আছে, তিয়ানজিন। 26 সালে 2026 মানে নেক্সট ইয়ারে হচ্ছে কিরগিজস্তান, সেন্ট্রাল এশিয়ান একটা দেশ, কিরগিজস্তানের রাজধানী বিশকেক হোস্ট করবে 2026-এ। আর এইটা কোশ্চেন ছিল যে 27 সালে কে হোস্ট করতে চলেছে? 27 সাল হোস্ট করবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হবে এটা, 27। তাহলে 24, 25, 26 অ্যান্ড 27, ঠিক আছে, খেয়াল রাখবে, গুরুত্বপূর্ণ, এটার
স্ক্রিনশটও নিতে পারো, যদিও তোমরা পিডিএফ পেয়ে যাবে আমাদের ইউর স্টাডি অ্যাপে যাবে, ইউর স্টাডি অ্যাপে গিয়ে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন বলে একটা সেকশন রয়েছে, সেখানে এই সেম পিডিএফটা আপলোড করা থাকে, সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারো। ঠিক আছে, চলো এইটা দেখো ভালো করে। আমি বললাম অনেক কিছু জানতে হবে এসসিও থেকে। এসসিও মানে সাংহাই কোঅপারেশন, বারে বারে আসবে কিন্তু এই কোয়েশ্চেন্সগুলো, এবং স্ট্যাটিকেও আসবে। তোমরা যদি সম্প্রতি ওই পরীক্ষাটা দিয়ে থাকো, তোমরা কি বলে, আরে ডব্লিউপিএসআই এক্সামটা যদি দিয়ে থাকো, সেখানে দেখবে এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছে। তো সাংহাই কোঅপারেশন প্রথমে ছিল হচ্ছে সাংহাই 5 নামে পরিচিত ছিল, কারণ হচ্ছে 5টা দেশ প্রথম সদস্য ছিল। পাঁচটা কে কে? পাঁচটা হচ্ছে কাজাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, রাশিয়া এবং চায়না, পাঁচটা ছিল। তাই এদেরকে বলা হতো সাংহাই 5, যেটা 1996 সালে গঠিত হয়। কত সালে খেয়াল রাখবে? 1996 তৈরি হয়েছিল। তারপরে 2001 সালে যোগ দিল হচ্ছে উজবেকিস্তান, তখন থেকে এটাকে নামকরণ করে দেওয়া হয় সাংহাই কোঅপারেশন। তাহলে সাংহাই কোঅপারেশন হয় 2001 সালে, কার যোগের সাথে সাথে? উজবেকিস্তানের যোগাযোগের সাথে সাথে। তারপরে আর একটা ডেভেলপমেন্ট হয়, গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, 2017 সালে দুটো দেশ, এশিয়ার দুটো বড় বড় দেশ, একটা হচ্ছে ভারতবর্ষ, আরেকটা হচ্ছে পাকিস্তান। ভারত এবং পাকিস্তান 2017 সালে যোগ দিল, 17 সালে এসসিওর পার্ট হয়। তাহলে প্রশ্ন জিজ্ঞেস করবে যে ভারত কি এসসিওর অংশ? বলবে হ্যাঁ, একেবারে এসসিওর অংশ। পাকিস্তান এবং ভারতবর্ষ 2007 সালে যোগ দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। এখানে দেখতে পাচ্ছ সদস্য দেশগুলো এখানে রয়েছে। এবার এসসিও থেকে আরেকটা গুরুত্বপূর্ণ না বললেই নয়, সেটা হচ্ছে এর মধ্যে একটা গ্রুপ রয়েছে, গ্রুপটাকে বলা হয় র্যাটস। র্যাটস কি? রিজিওনাল অ্যান্টি টেরোরিস্ট স্ট্রাকচার, রিজিওনাল অ্যান্টি টেরোরিস্ট স্ট্রাকচার, যেটাকে বলা হয় র্যাটস। তাহলে নাম শুনেই বুঝতে পারছো যে এই যে এসসিও, ব্যাপারটা দেখো একবার হাস্যকর কিরকম। পাকিস্তান রয়েছে গ্রুপে, গ্রুপের মধ্যে পাকিস্তানকে রেখে তারা অ্যান্টি টেরোরিজম একটা হচ্ছে ইয়ে চালাচ্ছে। অ্যান্টি টেরোরিজম মানে হচ্ছে এই গ্রুপটা হচ্ছে যে টেরোরিজম হচ্ছে বিশ্বে বা এই অঞ্চলে, তাদেরকে রক্ষা করবার জন্য একটা বাহিনী রয়েছে, যাকে বলা হচ্ছে র্যাটস, রিজিওনাল অ্যান্টি টেরোরিজম স্ট্রাকচার। এইটার হেডকোয়ার্টার কিন্তু তোমার সাংহাইতে নয়, এটার হেডকোয়ার্টার তোমার হচ্ছে তাজিকিস্তানে রয়েছে, উজবেকিস্তানের ক্যাপিটাল তাশখন্দে, সরি, উজবেকিস্তানের ক্যাপিটাল হচ্ছে তাশখন্দে রয়েছে। ঠিক আছে, আর এই পুরো এটার হেডকোয়ার্টার তোমার বেজিং এ পাবে। ওকে, তো খেয়াল রেখে দাও, পাকিস্তানকে সাথে নিয়ে অ্যান্টি টেরোরিজম টাস্ক গঠন করেছে। সাহস দেখো। 10 নম্বর এবার বলছে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য 5 বছরের জন্য কারাদণ্ড হলো ফরাসি একজন হচ্ছে প্রেসিডেন্ট ছিলেন, প্রাক্তন প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে নিকোলাস সার্কোজি। নিকোলাস সার্কোজি কোন দেশের ছিলেন? ফ্রান্সের ছিলেন। ঠিক আছে, এনার বিরুদ্ধে যে তোমার অ্যালিগেশনটা ছিল, তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন তিনি লিবিয়ার সিটিং প্রেসিডেন্ট সেই সময়কার, তার নাম হয় গাদ্দাফি, ভীষণ পরিমাণে তোমার ডিক্টেটরশিপ ছিলেন এবং হচ্ছে অত্যাচারী একজন শাসক ছিল। তো লিবিয়ার গাদ্দাফির থেকে তিনি টাকা নিয়ে তার ইলেকশন করিয়েছিলেন। তো এই ধরনের একটা ক্রিমিনাল অ্যালিগেশন তার উপরে এসেছিল। তো প্রথম দিকে 2 বছর 3 বছরের সাজা শোনায়, কিন্তু 2 বছর মাফ করে দেয়, 2 বছর মাফ করে দেয়। তো ফ্রান্সের যে অ্যাক্ট বা নিয়ম, সেই অনুযায়ী 2 বছরের সাজা তো মাফ হয়ে গেল, তাহলে থাকলো 1 বছর। তো 1 বছরের জন্য কাউকে আর জেলে পুরবে না, 1 বছরের জন্য তাকে গৃহবন্দী করে রাখতে হবে। কিন্তু আবার তোমার হচ্ছে কোর্ট সেই ইয়েটা করে, তোমার হচ্ছে কোর্টে সেই ট্রায়াল চলে, ট্রায়াল চলার পর ফাইনালি তাকে 5 বছরের সাজা শোনানো হয়েছে, তখনই এটা নিউজে এসছে। তো খেয়াল রাখবে যে ফ্রান্সের প্রাক্তন রাষ্ট্রপতি নাম হচ্ছে কি নিকোলাস সার্কোজি, তাকে তোমার হচ্ছে করাপশনের জন্য বা অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য বা ঘুষ নেওয়ার জন্য ফ্রান্সের প্রাক্তন রাষ্ট্রপতি তাকে 5 বছরের সাজা শুনিয়েছে সেই দেশের হাইকোর্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট। এই যেই পদ, যে নিকোলাস সার্কোজি, এই পদে এখন বর্তমানে ফ্রান্সের যে প্রেসিডেন্ট তার নাম হচ্ছে ইমানুয়েল ম্যাক্রো। তো ইমানুয়েল ম্যাক্রো বর্তমানে যেই পদে রয়েছে, ভারতের সাথে খুব ভালো সম্পর্ক, নরেন্দ্র মোদীর সাথে ইমানুয়েল ম্যাক্রোর সাথে বেশ ভালো সম্পর্ক। তিনি যেই পদে রয়েছে সেই পদেই একটা সময় ছিল হচ্ছে নিকোলাস সার্কোজি। ঠিক আছে, চলো তারপরে নেক্সট যাই আমরা। পরবর্তী প্রশ্ন 11 নম্বর বলছে যে কুনহো ন্যাশনাল পার্ক, যেটা রয়েছে কোথায়? মধ্যপ্রদেশে রয়েছে। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে নতুন করে একটা হচ্ছে চিতা জন্মগ্রহণ করেছে। ঠিক আছে, তো প্রথম প্রাপ্তবয়স্ক চিতার নামকরণ কি করা হয়েছে? এখানে রয়েছে অপশন নাম্বার সি তে মুখী। তো মুখী নামক নতুন চিতার নামকরণ করা হয়েছে। খেয়াল রাখবে 2022 সালে ভারতবর্ষ
প্রজেক্ট চিতা শুরু করেছিল, প্রজেক্ট টাইগার, প্রজেক্ট ক্রোকোডাইল, প্রজেক্ট এলিফ্যান্টের মতন হচ্ছে প্রজেক্ট চিতা শুরু করেছিল 2022 সালে। তার কারণ 1947-48 নাগাদ ভারতবর্ষে প্রায় পুরো চিতা বিলুপ্ত হয়ে যায়, ভারতের কোনো জঙ্গলে চিতা পাওয়া যেত না। 2022 সালে আমরা সাউথ আফ্রিকা এবং নামিবিয়া থেকে বেশ কয়েকটা চিতা নিয়ে এসেছিলাম এবং সেটাকে রেখেছিলাম হচ্ছে কোথায়, কুনো ন্যাশনাল পার্ক, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। তো সেখানেই একটা নতুন প্রাপ্তবয়স্ক চিতার জন্মগ্রহণ করেছে এবং সেই চিতার নামকরণ করা হয়েছে মুখী নামক। এর সাথে আরেকটা জিনিস মনে রাখবে, মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের পড়িয়েছিলাম যে ভারতবর্ষের প্রথম চিতা করিডোর তৈরি হচ্ছে মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মধ্যে। ভারতবর্ষের প্রথম চিতা করিডোর মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মধ্যে, ঠিক আছে, খেয়াল রাখবে। চলো তারপরে, ভারত ওয়ার্ল্ড সি ফুড কংগ্রেস, এটা কোথায় হবে? 26-এ হবে এটা, সি ফুড কংগ্রেস, সি ফুড কংগ্রেস, ঠিক আছে, সামুদ্রিক খাবার দাবার নিয়ে একটা কংগ্রেস, মানে পার্টি নয়, কংগ্রেস মানে একটা সমাবেশ, সেইটা হবে 2026 সালে। অবশ্যই কোথায় হবে? চেন্নাইতে হবে, ঠিক আছে, এখানে লেখা রয়েছে দেখো, ফেব্রুয়ারি মাসে হতে চলেছে, 26 সালে চেন্নাইতে হবে, ঠিক আছে। 13, আরবিআই এর ডেপুটি গভর্নর সম্প্রতি আরবিআই এর ডেপুটি গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কাকে? অপশন নাম্বার সি তে রয়েছে শিরিশচন্দ্র মুর্মু। চলো একটু ফাস্ট যাই কারণ কোশ্চেন অনেক আছে। 14 নম্বরের প্রশ্ন, আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেমন হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্কের ঘোষণা করা হয়েছিল কোল্ড ডেজার্ট, যেটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত, এমনই হচ্ছে রামসার সাইট ঘোষণা করা হয়েছে নতুন রকম ভাবে। তো ভারতবর্ষের রামসার সাইট নতুন ঘোষিত হয়েছে, সেটা হচ্ছে তোমার অপশন নাম্বার ডি তে রয়েছে গোকুল রিজার্ভার এবং হচ্ছে উদয়পুর লেক। এই দুটোই হচ্ছে বিহারে অবস্থিত, দুটোই হচ্ছে কোথায়? বিহারে অবস্থিত। আর এই নিয়ে বিহারের আরো 3টে মনে রাখবে, যেমন কাবারতাল, নাগিপক্ষ অভয়ারণ্য এবং হচ্ছে নাকটিপক্ষী অভয়ারণ্য। তো টোটাল হলো বিহারে এখন বর্তমানে 5টা এরকম রামসার সাইট রয়েছে। যারা রামসার সাইট সম্পর্কে জানো না তাদের আমি বলছি, ভালো করে শুনবে। 1971 সালে তোমার রামসার বলে একটা জায়গা রয়েছে ইরানের, সেই শহরে একটা সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল বিশ্বের যেই তোমার জলাশয়গুলো জীববৈচিত্র্যপূর্ণ জলাশয় এবং হচ্ছে পরিযায়ী পাখিরা সেখানে আসে, সেই জলাশয়গুলোকে প্রোটেকশন দিতে হবে, ঠিক আছে। যেমন ইউনেস্কো দ্বারা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত হয়, ইউনেস্কো দ্বারা তোমার হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষিত হয়, তেমনি হচ্ছে ওয়েটল্যান্ডকে বা হচ্ছে জলাশয়গুলোকে তোমার সংরক্ষণ করবার জন্য একটা সার্টিফিকেশন দেওয়া হয়, রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। তো ভারতবর্ষে রিসেন্টলি এই দুটো বিহারের কি গোকুল রিজার্ভিয়ার আর একটা হচ্ছে তোমার উদয়পুর লেক, এই দুটোকে তোমার রামসার সাইট ঘোষণা করা হয়েছে। এখন বর্তমানে বিহারের এই দুটোকে নিয়ে বর্তমান ভারতবর্ষে মোট 93টা রামসার সাইট রয়েছে। আর এই 93টার মধ্যে সব থেকে বেশি রামসার সাইট রয়েছে হচ্ছে তামিলনাড়ুতে 20টা, আর সেকেন্ড নম্বরে ইউপিতে রয়েছে হচ্ছে 10টা, ঠিক আছে। পশ্চিমবঙ্গে দুটো রামসার সাইট রয়েছে, একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে ইস্ট ক্যালকাটা রামসার সাইট, ঠিক আছে, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড। তো হচ্ছে দুটো পশ্চিমবঙ্গের মধ্যে, আর সব থেকে বেশি হচ্ছে তোমার তামিলনাড়ুতে। আর কি মনে রাখবো, ভারতবর্ষে সবার প্রথম রামসার সাইট পেয়েছিল 1981 সালে চিল্কারেক এবং হচ্ছে কেওলাডেও রাজস্থান। চিল্কা হচ্ছে উড়িষ্যায়, কেওলাডে হচ্ছে রাজস্থানে। চিল্কা সব থেকে বড় আর রেণুকা হচ্ছে সব থেকে ছোট রামসার সাইট। খেয়াল রাখবে, ইনফরমেশন এক একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো পরে কোশ্চেনে বলি তাহলে। 15 নম্বর, 15 নম্বর, টাটা মোটরসের এমডি এবং সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছে? তো টাটা মোটরসের এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে শৈলেশ চন্দ্রকে, অপশন নাম্বার ডি তে রয়েছে শৈলেশ চন্দ্র, ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন বলছে, দেখো 17 নম্বর কোয়েশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। বলছে যে ভারতবর্ষে যে ইলেকট্রিক্যাল ভেহিকলস গুলো রয়েছে সেগুলো তো সাউন্ড হয় না, যেহেতু সাউন্ড হয় না তাই হচ্ছে এই ইলেকট্রিক ভেহিকল গুলো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেসটা বেশি থাকে, ঠিক আছে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে এই যে তোমার ইলেকট্রিক্যাল বা বৈদ্যুতিক চালিত যে ব্যাটারি চালিত যে ভেহিকলস গুলো রয়েছে, সেটা স্কুটি হোক, কার হোক, ট্রাক হোক, প্রত্যেকটাতে আওয়াজ সিস্টেম বসাতে হবে। আওয়াজের পুরো নাম কি? অ্যাকোয়াস্টিক ভেহিকল অ্যালার্টিং সিস্টেম। তো এইটা বাধ্যতামূলক করে দিয়েছে কত দিনের মধ্যে, কত সালের মধ্যে? তো অপশন নাম্বার বি, 1 অক্টোবর 2026-এর মধ্যে প্রত্যেকটা প্রোডাকশন যে আসবে নেক্সটে, প্রত্যেকটা প্রোডাকশনের মধ্যে 26-এর মধ্যে যত ভেহিকল আসবে তো এগুলো আওয়াজ বাধ্যতামূলক করতে হবে, ঠিক আছে। এবং যেই ভেহিকলগুলো অলরেডি মার্কেটে চলছে বা ব্যবহার করছে সেগুলোকে বলা হচ্ছে যে 1 অক্টোবরের মধ্যে 2027-এর মধ্যে কিন্তু তোমার আওয়াজ সিস্টেম ইনস্টল করে নিতে হবে। তো যেগুলো নতুন আসবে, নতুন ম্যানুফ্যাকচার হবে, সেগুলো হচ্ছে 26-এর মধ্যে থেকেই আমরা পেয়ে যাব, অক্টোবর মধ্যে, ঠিক আছে। তো খেয়াল রাখবে সিস্টেমটার নাম হচ্ছে আওয়াজ, পুরো নাম হচ্ছে অ্যাকোয়াস্টিক ভেহিকল অ্যালার্টিং সিস্টেম, ওকে।
চলো 18 নম্বর বলছে প্রাকৃতিক গ্যাস ভান্ডার আবিষ্কার সম্প্রতি ভারতের কোন অঞ্চলে? অয়েল ইন্ডিয়া, এই যে অয়েল ইন্ডিয়া এটা একটা ফ্যাক্ট, আমাদের পিএসইউ কোম্পানি, তো এরা ভারতবর্ষে কোথায় সম্প্রতি প্রাকৃতিক গ্যাসের ভান্ডার সন্ধান করেছে? তো ভারতবর্ষের প্রাকৃতিক গ্যাস ভান্ডার আবিষ্কার হয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, কোথায় না আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন নাম্বার বি তে রয়েছে। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবার এটা সায়েন্টিস্টরা যাবে, সেখানে ভালো করে অবজার্ভ করবে, পরীক্ষা করবে যে কত পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে। যদি বেশি পরিমাণ প্রাকৃতিক গ্যাস থাকে তাহলে ভারতের এটা এনার্জি সেক্টরে অনেক বেশি লাভ দেবে, ঠিক আছে, অনেক অনেক প্রচুর ভালো একটা আবিষ্কার হয়েছে। 19 নম্বর কোয়েশ্চেন বলছে এপ্রিল 2026 থেকে ডিজিটাল পেমেন্টের জন্য টু ফ্যাক্টর সিস্টেম চালু করতে চলেছে বা বাধ্যতামূলক করবে কোন ইনস্টিটিউট? কে করবে? অপশন নাম্বার এ তে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াই করতে পারে। 20 নম্বর বলছে লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ডকে কে ভূষিত হলো? ছবি দেখে নিশ্চয়ই বুঝে গেছো লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড ভূষিত হয়েছে সোনু নিগম। আর লতা মঙ্গেশকর হচ্ছে তোমার যেহেতু হচ্ছে সিঙ্গিং বা মিউজিক ইন্ডাস্ট্রির একটা বিশাল বড় নাম, তো সেই কারণে মিউজিশিয়ান বা সিঙ্গার যত রয়েছে তাদেরকে লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড দেওয়া হয় প্রত্যেক বছর মোটামুটি ওই 27শে সেপ্টেম্বর লতা মঙ্গেশকরের যে তোমার জন্ম তারিখ সেই দিন অনুযায়ী লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড দেয়, এটা দেয় হচ্ছে মধ্যপ্রদেশ সরকার, এটা মনে রাখবে, ঠিক আছে। আর এই বছর পেয়েছে হচ্ছে সোনু নিগম, সিঙ্গার সোনু নিগম। 21 নম্বর প্রশ্ন 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, ঠিক আছে, খেয়াল রাখবে আমরা হচ্ছে ভারতবর্ষের শিক্ষক দিবস পালন করি 5 সেপ্টেম্বর, ঠিক আছে। 5 সেপ্টেম্বর হচ্ছে ভারতের শিক্ষক দিবস পালিত হয় বা টিচার্স ডে পালিত হয়, কিন্তু ওয়ার্ল্ড লেভেলে বা বিশ্ব স্তরে পালিত হয় পরের মাসে 5ই অক্টোবর। তো 5ই অক্টোবর 2025-এর এই বছরের থিম কি ছিল? প্রশ্নটা হবে অপশন নাম্বার সি তে রয়েছে উত্তর, বলছে রিকাস্টিং টিচিং অ্যাজ আ কোলাবোরেটিভ প্রফেশন। তো রিকাস্টিং টিচিং অ্যাজ আ কোলাবোরেটিং প্রফেশন, এইটা হচ্ছে 2025 5ই অক্টোবর শিক্ষক দিবসের, বিশ্ব শিক্ষক দিবসের থিম ছিল, ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন দিল্লির নতুন মুখ্য সচিব বা চিফ সেক্রেটারির নাম কি? তো দিল্লিতে রাজীব বর্মাকে চিফ সেক্রেটারি হিসাবে নিযুক্ত করেছে। সিএম হচ্ছে কে রয়েছে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। মহিলা সিএম রয়েছে দুটো জায়গায় ভারতবর্ষের, এখন একটা হচ্ছে আমাদের রাজ্য আর একটা হচ্ছে দিল্লিতে। তো কে রয়েছে দিল্লির মহিলা সিএম, নতুন করে নির্বাচিত হয়েছে কিন্তু, ঠিক আছে, বেশি দিন হয়নি। 23 নম্বর বলছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএইএ, এই আইএইএ অনুষ্ঠিত হয়েছিল, যেটা এই বছর ছিল হচ্ছে 69th, এবছর কততম ছিল? 69তম সম্মেলন বা মিটিং ছিল। এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? অবভিয়াসলি যদি তোমরা জেনে থাকো যে এই যে অ্যাটমিক এনার্জি এজেন্সি যার হেডকোয়ার্টার কোথায়, যার হেডকোয়ার্টার হচ্ছে কোথায় ভিয়েনাতে, অপশন নাম্বার ডি তে রয়েছে। তো ভিয়েনাতেই অনুষ্ঠিত হয়েছে 69th সম্মেলন, যেটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির হেডকোয়ার্টার, ঠিক আছে। আচ্ছা, এই ভিয়েনাতে কিন্তু ওপেকেরও হেডকোয়ার্টার রয়েছে, ভিয়েনাতেই রয়েছে, অস্ট্রিয়ার ক্যাপিটাল। নেক্সট বলছে খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন, ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, ছবিটা যদি চিনে যাও তাহলে উত্তরটাও পেরে যাবে। বলছে ওয়ার্ল্ড আর্চারি প্যারা চ্যাম্পিয়নশিপ 2025 যেটা হচ্ছে সাউথ কোরিয়াতে হচ্ছে, কোথায় না দক্ষিণ কোরিয়াতে হয়েছে, প্রথম স্বর্ণ পদক কে জিতে নিয়ে এসেছেন? উত্তর হবে অপশন নাম্বার বি, কারণ তোমরা ছবি দেখে বুঝতেই পারছো শীতল দেবী, দেখো পা দিয়ে, হাত নেই কিন্তু, দুটো হাতই নেই। তো প্যারা অ্যাথলেটিশিয়ান তিনি আর্চারি মানে হচ্ছে এই যে তীরন্দাজিতে তিনি পা এবং মুখ এবং হচ্ছে চিবুক দিয়ে তিনি হচ্ছে তীর চালিয়ে গোল্ড নিয়ে এসেছেন, একটা নয় দুটো গোল্ড নিয়ে এসেছেন, মানে টোটাল 3টে মেডেল নিয়েছে তিনি একাই, ঠিক আছে। তো এইটা হয়েছে সাউথ কোরিয়াতে। আর এই মেডেল ট্যালিতে 1 নম্বরে রয়েছে চায়না, যেটা টোটাল মেডেল সংখ্যা হচ্ছে 12টা, আর ভারত সেকেন্ড নম্বরে রয়েছে, ভারত মেডেল ট্যালিতে হচ্ছে সেকেন্ড নম্বরে, তার মধ্যে গোল্ড হচ্ছে 2টো, আর টোটাল মেডেল সংখ্যা হচ্ছে ভারতের ঝুলিতে এসছে 5টা। ইভেন্টটা মনে রাখবে আর্চারি বা তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ, কিন্তু ওয়ার্ল্ড তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ বিশ্ব। শীতল দেবী নাম মনে রাখবে, পরীক্ষা এটাও জিজ্ঞেস করবে যে শীতল দেবী কোন খেলার সাথে সম্পর্কিত, ঠিক আছে, আর্চারির সাথে সম্পর্কিত। আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025-এ পদক তালিকায় শীর্ষে রয়েছে হচ্ছে ভারতবর্ষ, আমাদের দেশ ভারতবর্ষ। বলছে
অপটেরিকটাস কনিয়াকুমারী, এই যে অপটেরিক্স কনিয়াকুমারী, এটা একটা হচ্ছে ফিনলেস স্নেকের একটা প্রজাতি। এটা নতুন ভাবে আবিষ্কৃত হয়েছে কোথায়? এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে ফিনলেস একটা হচ্ছে স্নেক, যেটা হচ্ছে আবিষ্কার হয়েছে এইখান থেকে নামটা মনে আসছে যে কেনিয়াকুমারী বা কনিয়াকুমারী, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের কোলাচল উপকূল, এটা যেটা কন্যাকুমারীতে অবস্থিত, ঠিক আছে, কন্যা কুমারী, ঠিক আছে। তো অন্ধ্রপ্রদেশ তোমার হচ্ছে তামিলনাড়ুর কন্যাকুমারীর একটা জায়গা রয়েছে তোমার কোলাচেল উপকূল, সেখানে আবিষ্কৃত হয়েছে বলে এই নামেই নামকরণটা করা হয়েছে, ঠিক আছে, নতুন একটা প্রজাতি। চলো তারপরে পরবর্তী প্রশ্ন বলছে, একটা বাচ্চাদের প্রশ্ন, সোজা প্রশ্ন, ওয়ানডেতে নতুন ভাবে কাকে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করেছে বিসিসিআই? তো অপশন কোথায় গেল? যে শুভমান গিল, অপশন নাম্বার সি। আমি এটাও তোমাদের পড়িয়েছিলাম, শুভমান গিলকে কিন্তু হচ্ছে টেস্ট ক্যাপ্টেন বানানো হয়েছিল, তারপর এখন ওয়ানডেরও ক্যাপ্টেন করা হয়েছে, তার মানে রোহিত শর্মার জায়গায় এখন শুভমান গিল ভারতবর্ষকে লিড করবে ওয়ানডেতে। 28 নম্বর বলছে, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রথমবার উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করতে চলেছে যৌথভাবে দুটো দেশ, নিম্নলিখিত কোন পেয়ারটা সঠিক হবে? কি এদিকে নজর দেবে, কি বলছে প্রথমবার, এটা প্রথম এডিশন, ফার্স্ট এডিশন শুরু হচ্ছে কাদের জন্য? উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, ঠিক আছে, কিন্তু কাদের জন্য? দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য। ইম্পর্টেন্ট, এই জায়গাটাকে এখানে নজর লাগাবে। তো যারা দৃষ্টিশক্তিহীন ব্যক্তি, মহিলা, তারা হচ্ছে প্যারা অ্যাথলিটের মধ্যেই পড়ে। তো উইমেন্স কাপ খেলবে, মানে উইমেন্স ক্রিকেট টি20 শুরু হচ্ছে এই বছর, ফার্স্ট এডিশন, হোস্ট করবে যৌথভাবে ভারত এবং শ্রীলঙ্কা। টোটাল 7টা দেশ হোস্ট করছে, 7টা দেশ পার্টিসিপেট করছে, তার মধ্যে ভারত, শ্রীলঙ্কা রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, ইংল্যান্ড রয়েছে, পাকিস্তান রয়েছে, ইউএসএ রয়েছে, ঠিক আছে, এই কটা দেশ রয়েছে, নেপালও রয়েছে, কিন্তু বাংলাদেশ নেই। বাংলাদেশ কিন্তু এই ইভেন্টের মধ্যে পার্টিসিপেট করছে না। 29 বলছে, ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ, যেটা হচ্ছে আইটিবিপির সম্পূর্ণ নাম কি? ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ এর নতুন ভাবে ডিজি বা ডাইরেক্টর জেনারেল হিসেবে ঘোষিত হয়েছে বা নিযুক্ত করা হয়েছে প্রবীণ কুমারকে। কাকে? প্রবীণ কুমারকে। ইম্পর্টেন্ট নিয়োগ সংক্রান্ত প্রশ্ন, ডিফেন্সের নিয়োগ সংক্রান্ত প্রশ্ন, আইটিবিপির নতুন ডিজি হিসেবে নিযুক্ত হয়েছে প্রবীণ কুমারকে। যারা পুলিশের এক্সাম দেবে বা হচ্ছে তোমার জিডিটি দেবে, তাদের কিন্তু এই কোয়েশ্চেনটা পড়ে যেতে হবে ভালো করে। পরবর্তী প্রশ্ন আরেকটা নিয়োগ সংক্রান্ত প্রশ্ন, এইবার হচ্ছে সিআইএসএফ, ঠিক আছে, স্টার মার্ক কোশ্চেন আরেকটাও বলছে, সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যারা দেখবে হচ্ছে এয়ারপোর্ট বা বড় স্মৃতিসৌধ, তাজমহল ঘুরতে গেলে দেখবে সিআইএসএফ এরা থাকে, এরা চেকিং করে, ঠিক আছে। তো এই সিআইএসএফ এর নতুন ডাইরেক্টর জেনারেল বা ডিজি হিসেবে নিযুক্ত হয়েছে কাকে? কাকে নিযুক্ত করা হচ্ছে? ইনি হচ্ছেন প্রবীর রঞ্জন। প্রবীণ কুমার হচ্ছে আইটিবিপি, আর হচ্ছে তোমার প্রবীর রঞ্জন হচ্ছে সিআইএসএফ। তো 31 নম্বর প্রশ্ন 31 বলছে যে 7ই অক্টোবর বিশ্ব তুলা দিবস পালন করা হয় কি না? ওয়ার্ল্ড কটন ডে 7th অক্টোবর। তো এই বছর মানে 2025-এর থিম কি ছিল? 2025 সালের এই বছরের থিম কি ছিল? এই বছরের থিম ছিল হচ্ছে অপশন নাম্বার ডি তে রয়েছে কটন 2040, টেকনোলজি ক্লাইমেট অ্যান্ড দ্য কম্পিটিটিভনেস, ঠিক আছে। তো এটা অপশন নাম্বার ডি তে রয়েছে, খেয়াল রাখবে, কটন 2040, টেকনোলজি ক্লাইমেট অ্যান্ড দ্য কম্পিটিটিভনেস। 2025-এর থিম 7ই অক্টোবর কটন ডে। 32 নম্বর বলছে যে মনসুখ মান্ডাভিয়া, ইনি হচ্ছেন যুব ক্ষমতায়নের জন্য কেন্দ্রীয় মন্ত্রী, একটা হচ্ছে মোবাইল অ্যাপ লঞ্চ করেছে, সেই অ্যাপটার নাম কি? প্রথমত কাজ মনে রাখবে, যুব ক্ষমতায়নের জন্য যে অ্যাপটা লঞ্চ করেছে তার নাম হচ্ছে মাই ভারত মোবাইল অ্যাপ। তো মাই ভারত মোবাইল অ্যাপ লঞ্চ করা হচ্ছে মনসুখ মান্ডাভিয়া। ভারতের ডিজিটাল লেনদেন সহজ করতে পেমেন্টস কা A to Z, ভালো করে দেখো ওদের ট্যাগলাইনটা কি বলছে, পেমেন্টস কা A to Z, এ থেকে জেড পর্যন্ত সমস্ত কাজ হবে। তো একটা নতুন ইউপিআই লঞ্চ করছে কারা? কারা লঞ্চ করছে? অ্যামাজন পে, অপশন নাম্বার সি তে রয়েছে, ঠিক আছে, অপশন নাম্বার সি। চলো তারপরে হুরন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা খুব ভালো প্রশ্ন, বলছে হুরন ইন্ডিয়া রিচ লিস্ট 2025 বেরিয়ে গেছে। তো 2025 সালে হুরন একটা ইনস্টিটিউট, যারা হচ্ছে প্রত্যেক বছর ভারতের যত রিচেস্ট পার্সন রয়েছে তাদের একটা লিস্ট তৈরি করে, ঠিক আছে। 2024 সালেও বেরিয়েছিল, 2025 সালেও বেরিয়েছে। তো এই বছর 2025 সালে 1 নম্বরে বা সব থেকে তোমার হচ্ছে হুরনের মতে সব থেকে রিচেস্ট পার্সনকে ভারতবর্ষের 1 নম্বরে রয়েছে হচ্ছে অপশন নাম্বার সি তে রয়েছে মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি 1 নম্বরে রয়েছে, কিন্তু 2024 সালে গৌতম আদানি 1 নম্বরে ছিল 2024-এ, কিন্তু বর্তমান রিসেন্টলি যেটা বেরিয়েছে 25-এ সেটা হচ্ছে মুকেশ আম্বানি 1 নম্বরে রয়েছে, ঠিক আছে, সব থেকে রিচেস্ট পার্সন ভারতবর্ষে, হুরন ইন্ডিয়া রিচ লিস্ট।
35 বলছে ইন্টারস্টেলার ম্যাপিং অ্যান্ড এক্সেলারেশন প্রোব। এই ইন্টারস্টেলার ম্যাপিং অ্যান্ড এক্সেলারেশন প্রোব মিশন এইটা লঞ্চ করেছে নিম্নলিখিত কোন মহাকাশ গবেষণা কেন্দ্র? তো এই ইন্টারস্টেলার ম্যাপিং করবে কি? আইএমএপি, এর পুরো নাম জিজ্ঞেস করলে বলবে ইন্টারন্যাশনাল ম্যাপিং অ্যান্ড এক্সেলারেশন প্রোব, যেটা লঞ্চ করেছে নাসা, যার হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি, আমেরিকার যে তোমার রাজধানী রয়েছে ওয়াশিংটন ডিসি, সেখানে নাসার হেডকোয়ার্টার রয়েছে। 1958 সালে নাসা তৈরি হয়েছিল, 1958 সালে তৈরি হয়েছিল, ঠিক আছে। আর কেনেডি স্পেস সেন্টার তাদের একটা স্পেস সেন্টার, যেখান থেকে তারা বিভিন্ন রকমের রকেট লঞ্চ করে থাকে, ঠিক আছে। চলো তারপরের কোয়েশ্চেন্স। তো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে? বলছে যে ন্যাশনাল এগ্রিকালচার কনফারেন্স রাবি ক্যাম্পেইন 2025 সাল, এটা কোথায় হয়েছে? তো এগ্রিকালচার মিনিস্টার যে রয়েছেন আমাদের, নিউ দিল্লিতে এটি তোমার হচ্ছে আয়োজন করা হয়েছে বা অর্গানাইজ করা হয়েছে। কোথায় না? নিউ দিল্লি, ভারতের রাজধানীতে 2025-এর নিউ দিল্লিতে হয়েছে ন্যাশনাল এগ্রিকালচার কনফারেন্স। সেইটা আবার কিসের না? রাবি হচ্ছে রবি শস্য যেটা রয়েছে সেই নিয়ে এই একটা তোমার হচ্ছে আয়োজন হয়েছে, ঠিক আছে। তো চলো প্রথম প্রশ্ন গেল, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এখানে কিন্তু আলাদা করে কোনো রকমের কোনো ছুরি চালাবে না। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট তাই এখানে রাখা হয়েছে। শুধু এইটা নয়, এই ভিডিওর মধ্যে যেই কোশ্চেন্সগুলো রয়েছে প্রত্যেক কটাই গুরুত্বপূর্ণ, সেই জন্যই রাখা হয়েছে এখানে, ঠিক আছে। চলো দ্বিতীয় প্রশ্ন। বলছে যে কততম এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি লস এঞ্জেলসে অনুষ্ঠিত হয়েছে? প্রথমত দেখো প্রশ্নের মধ্যে একটা উত্তর রয়েছে, এই যে এমি অ্যাওয়ার্ড, এই এমি অ্যাওয়ার্ডটা হয়েছে কোথায়? প্রথম প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে লস এঞ্জেলস হয়েছে, কারণ এটাও দিতে পারে। এইবার প্রশ্নটা বলছে এই এমি অ্যাওয়ার্ডস লস এঞ্জেলসে হয়েছে, এটা কততম? তো এই বছর 2025-এর যেটা হয়েছে, সেপ্টেম্বরে হয়েছে 2025-এ 77তম এমি অ্যাওয়ার্ড হয়েছে। তো এমি অ্যাওয়ার্ড দেয় কিসে? এমি অ্যাওয়ার্ড দেয় হচ্ছে যত রকমের টেলিভিশন সংক্রান্ত যে সমস্ত তোমার ওয়েব সিরিজ হোক, যে তোমার টেলিভিশনের যে সমস্ত প্রোগ্রামগুলো হয়, সেখানে এমি অ্যাওয়ার্ড দেওয়া হয়। এটা দেওয়া হয় আমেরিকা থেকে, এবং আমেরিকাতে এই ধরনের 3টে অ্যাওয়ার্ড রয়েছে। একটা হচ্ছে এমি অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে টেলিভিশন, তারপর হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রিকে বা মিউজিক অ্যালবামগুলোকে দেওয়া হয়, এবং আর একটা রয়েছে হচ্ছে টনি অ্যাওয়ার্ড, ঠিক আছে। সেটা টনি অ্যাওয়ার্ড হচ্ছে মঞ্চস্থ, মানে হচ্ছে থিয়েটার সংক্রান্ত এই পুরস্কার। তো 3টে পুরস্কার মনে রাখবে, খুবই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। কোথা থেকে দেয়? সেই 3টেই দেয় হচ্ছে ইউএসএ, ঠিক আছে, ইউএসএ, আমেরিকা থেকে দেয়া হয়। চলো পরের প্রশ্ন। আচ্ছা দেখে নাও, এমি অ্যাওয়ার্ডে এই বছর এই যে লিস্টটা দিয়ে দিয়েছি, এখান থেকে অনেক বড় লিস্ট, কিন্তু ভাই অত মনে রাখতে হবে না। এই ইম্পর্টেন্ট জায়গাগুলো মনে রাখবে, যেমন হচ্ছে ড্রামা সিরিজের জন্য বেস্ট হয়েছে দ্য পিট, তারপর হচ্ছে কমেডি সিরিজের জন্য নির্বাচিত হয়েছে দ্য স্টুডিও। এই দুটো মনে রেখে দিও, বাকিগুলো দেখে নিও, আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফ পেয়ে যাবে আমাদের ইয়োর স্টাডি অ্যাপের মধ্যে, ঠিক আছে। চলো তারপরে 3 নম্বর প্রশ্ন। বলছে কোন দেশের সাথে ভারত প্রথম মেরিটাইম সিকিউরিটি ডায়ালগে অংশ নিয়েছে? তো ভাই এই প্রশ্নটা কি একেবারে ইম্পর্টেন্ট নয়? ভীষণ ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। তো ভারত প্রথম যে দেশটা, সেটা হচ্ছে তোমার নরওয়ের সাথে হচ্ছে মেরিটাইম সিকিউরিটি ডায়ালগে অংশগ্রহণ করেছে। 4 নম্বর প্রশ্ন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা, এই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদার ডাইরেক্টর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? তো কাকে নিযুক্ত করা হয়েছে মনে রাখবে, অপশন নাম্বার বি তে রয়েছে প্রফেসর প্রদীপ কুমার প্রজাপতি। এই যে প্রদীপ কুমার প্রজাপতি, তাকে নিযুক্ত করা হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন বলছে 2026 ডেভিস কাপ, স্টারমার্ক খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন, এটা স্পোর্টস রিলেটেড প্রশ্ন। বলছে 2026 সালে ডেভিস কাপের কোয়ালিফাই করেছে ভারত, ঠিক আছে। তো কোয়ালিফাই করার জন্য যে কোয়ালিফাইং ম্যাচটা হয়েছে, সেই ম্যাচে কাকে পরাজিত করে ভারত তোমার হচ্ছে কোয়ালিফাই করেছে? তো উত্তর হবে সুইজারল্যান্ডকে পরাস্ত করে ডেভিস কাপে কোয়ালিফাই করেছে ইন্ডিয়া। এবারে ডেভিস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? ডেভিস কাপ হচ্ছে টেনিসের সাথে সম্পর্কিত, টেনিস খেলা। এটাও কিন্তু দেবে স্ট্যাটিক জিকেতে, ঠিক আছে। তো টেনিস খেলার সাথে সম্পর্কিত হচ্ছে ডেভিস কাপ, ওকে, দেখতে পাচ্ছ এখানে। চলো তারপরে বলছে 6 নম্বর প্রশ্ন। সম্প্রতি প্রয়াত হলেন ব্রিটেনের একজন বক্সিং খেলোয়াড়, নাম হচ্ছে রিকি হ্যাটন। এই যে রিকি হ্যাটন, তার ডাক নাম কি?
তো এখন হচ্ছে এই ধরনের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেবে। তো যেইভাবেই প্রশ্ন আসুক না কেন তোমাদের কিন্তু রেডি হয়ে যেতে হবে আগে থাকতেই। তো জিজ্ঞেস করতে আগে যেটা জিজ্ঞেস করতো যে রিকি হ্যাটন কোন ক্ষেত্রের সাথে যুক্ত, উত্তর হবে বক্সিং এর সাথে যুক্ত, তা আবার ব্রিটেনের। এবার জিজ্ঞেস করছে যে তার ডাক নাম কি, এটার ডাক নাম হচ্ছে অপশন নাম্বার বি তে রয়েছে দ্য হিটম্যান। তো দ্য হিটম্যান নামে পরিচিত ছিল হচ্ছে রিকি হ্যাটন, যিনি একজন বক্সিং প্লেয়ার ব্রিটেনের। 7, মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন কে? মণিপুর হাইকোর্টের বিচারপতি হয়েছে শপথ দিলেন, অপশন নাম্বার বি তে রয়েছে এম সুন্দর। এম সুন্দর তাকে নিয়োগ করা হয়েছে মণিপুরের বিচারপতি হিসেবে, প্রধান বিচারপতি হিসেবে। ঠিক আছে, আচ্ছা তোমাদের জন্য একটা প্রশ্ন রাখলাম। প্রশ্নটা হচ্ছে আমাদের বর্তমানে কতগুলো হাইকোর্ট রয়েছে? চলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যারা আমার রেগুলার স্টুডেন্ট রয়েছে তাদের কাছে এটা আমি তোমাদের কাছে প্রশ্ন জিজ্ঞেস করছি, যে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু সুন্দর করে জানাবে। ঠিক আছে, আর এখানে সম্প্রতি কিছু হাইকোর্টের প্রধান বিচারপতি যাদের নিয়োগ করা হয়েছে আগে, কিছুদিন কয়েক মাস আগে, এবং হচ্ছে করা হবে, তার একটা লিস্ট দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। চাইলে কেন, অবশ্যই তোমাদের দেখতে হবে। যেমন মেঘালয় হাইকোর্টে নিযুক্ত হয়েছে বিচারপতি সৌমেন সেন। সৌমেন সেনকে মেঘালয় হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে অক্টোবর 2025-এ, তার হচ্ছে শপথ নেবে। ঠিক আছে, তিনি হচ্ছে শপথ নেবে। আর বাকি যারা রয়েছে প্রত্যেক হচ্ছে জুলাই মাসে নিয়োগ হয়েছিল, এবং জুলাই মাসে যেহেতু নিয়োগ হয়েছে 2025 সালে, তার মানে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে যায়, একবার একটুখানি চোখ বুলিয়ে নিয়ে। ঠিক আছে, চলো তারপরে নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8 বলছে আমেরিকা ও জাপানের সাথে ফ্রিডম এজ মিলিটারি এক্সারসাইজ কোন দেশ লঞ্চ করেছে? তো যে আমেরিকা এবং জাপান, মোট 3টে দেশ মিলে এইটা এক্সারসাইজটাকে পার্টিসিপেট করেছে, কমপ্লিট করিয়েছে। তো আমেরিকা এবং হচ্ছে জাপানের সাথে কি নাম না ফ্রিডম এজ মিলিটারি এক্সারসাইজ, এটা করেছে হচ্ছে দক্ষিণ কোরিয়া। কে করেছে না দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, এই যে ম্যাপটা দেখেই তোমরা বুঝতে পারছো দক্ষিণ কোরিয়া হচ্ছে আমেরিকা এবং হচ্ছে জাপান এবং হচ্ছে তোমার দক্ষিণ কোরিয়া, এরা তিনজনে হচ্ছে খুবই আর কি তোমার গভীর একটা পার্টনারশিপের মধ্যে রয়েছে, খুব ভালো আমেরিকার বন্ধু দেশ। এশিয়া মহাদেশের পূর্ব দিকে দুটো মিত্র দেশ হচ্ছে আমেরিকার, এক তো হচ্ছে দক্ষিণ কোরিয়া, 2 নম্বর হচ্ছে জাপান। ঠিক আছে, তো তারাই হচ্ছে এটা কন্ডাক্ট করায়। ওকে, এর সাথে আরেকটা জিনিস মনে রাখতে পারো, কিছুদিন আগেই আমি করিয়েছিলাম সি ড্রাগন। সি ড্রাগন, এই সি ড্রাগন এটাও একটা হচ্ছে তোমার কিছুদিন আগেই তোমার হচ্ছে প্রশান্ত মহাসাগরে এইটা হয়েছিল, এই মেরিটাইম এক্সারসাইজটা হয়েছিল, যেখানে এই তিনজন তো ছিলই, সাথে আরো দুটো দেশ ইয়ে করে রাখবে, অ্যাড করে রাখবে। একটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, আর একটা হচ্ছে অস্ট্রেলিয়া। ঠিক আছে, অস্ট্রেলিয়া, ভারত, আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং জাপান, এই 5টা দেশ সি ড্রাগন করেছে। যেইখানটায় করেছে সেই জায়গাটার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগরে একটা জায়গা রয়েছে, একটা আইল্যান্ড রয়েছে, জায়গাটার নাম হচ্ছে গুয়াম বলে। ঠিক আছে, কি বললাম? সি ড্রাগন, মনে রাখবে, ইম্পর্টেন্ট ইনফরমেশন। 9 নম্বর প্রশ্ন, যতগুলো স্টার মারবে ততগুলো কম হবে। ঠিক আছে, বলছে যে রকেট ড্রিমস এই বইটার লেখককে, ছবি দেখে বুঝতে পারছো যে রকেট ড্রিমস কাকে নিয়ে লেখা হয়েছে? ইলন মাস্ক। তার কারণ হচ্ছে তার হচ্ছে যে স্পেস এক্স একটা হচ্ছে তোমার কি বলে মহাকাশ গবেষণা কেন্দ্র স্পেস এক্স, যেটা হচ্ছে নাসাকে টক্কর দিচ্ছে, এবং স্পেস এক্সের যে রকেটগুলো তৈরি হয় সেই রকেটে করেই কিন্তু হচ্ছে নাসা এখন তাদের যে মিশনগুলো সেগুলো ইয়ে করছে। তো স্পেস এক্সের সব গুরুত্বপূর্ণ রকেটের মধ্যে একটা রকেট হচ্ছে ফালকন 9। এই ফালকন 9 রকেটে করেই কিন্তু আমাদের শুভাংশু শুক্লা কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্রে গেছিলেন এবং রিটার্ন এসছেন। এবং এই যে তার যে স্পেস এক্সের একটা যুগান্তকারী যে পরিবর্তন আনছে মহাকাশ গবেষণার ক্ষেত্রে, সেই জন্য তাকে নিয়ে লেখা হয়েছে রকেট ড্রিমস। এই বইটার যে লেখক তার নাম হচ্ছে অপশন নাম্বার সি তে রয়েছে ক্রিস্টিয়ান ডেভেনপোর্ট। এই যে ক্রিস্টিয়ান ডেভেনপোর্ট তিনি লিখেছেন হচ্ছে ইলন মাস্কের জন্য। ঠিক আছে, রকেট ড্রিমস মনে রাখবে, বইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। ক্রিস্টিয়ান ডেভেনপোর্ট। 10, স্টুডেন্ট ইনোভেশনের জন্য ইন্সপায়ার অ্যাওয়ার্ড 2025 জিতেছে বিহারের কোন জেলা?
ইম্পর্টেন্ট এটা। বলছে স্টুডেন্ট ইনোভেশন, এই যে স্টুডেন্ট ইনোভেশন দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পুরস্কৃত করে তাদের ভবিষ্যতের জন্য উৎসাহিত করা, যে হায়ার এডুকেশনের জন্য তারা যাতে পড়াশোনা চালিয়ে যায় সেই জন্য তাদের একটা উৎসাহ প্রদানের জন্য একটা হচ্ছে প্রোগ্রাম। তো এই স্টুডেন্ট ইনোভেশনের জন্য ইন্সপায়ার অ্যাওয়ার্ড জিতেছে বিহারের একটা জেলা, সেই জেলাটার নাম হচ্ছে অপশন নাম্বার সিতে রয়েছে মুজাফফরপুর। মুজাফফরপুর জিতে নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে ডিটেলসটা দেয়া রয়েছে, দেখো কি বলছে ডিটেলসে। বলছে যে প্রথম স্থান অংশগ্রহণ মানে প্রথম স্থান পেয়েছে হচ্ছে বিহারের জেলা মুজাফফরপুর, আর দ্বিতীয় স্থানে হয়েছে হচ্ছে তোমার বেঙ্গালুরু কর্ণাটক। তো প্রথম স্থান হচ্ছে মুজাফফর এবং যে দ্বিতীয় স্থান হচ্ছে কর্ণাটকের বেঙ্গালুরু, এবং কর্ণাটকেরই আর একটা জায়গা রয়েছে হচ্ছে তোমার বাগলকোট। বাগলকোট হচ্ছে 3rd নম্বরে রয়েছে। কেন? তার কারণ এখানে ডিটেলস যে যা বললাম সব এখানে রয়েছে। আর এইটা ইম্পর্টেন্ট, মনে রাখবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত। তো বললাম তোমাদের যে দশম শ্রেণীর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে উৎসাহিত করবার জন্য, এবং প্রত্যেক ছাত্রছাত্রীকে 10,000 টাকা পর্যন্ত তাদেরকে অনুদান দেয়া হয় তাদেরকে পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আরো বেশি উৎসাহিত করার জন্য, ইন্টারেস্ট যাতে পড়াশোনার প্রতি জাগে সেই জন্য করা হয়, ঠিক আছে। তো ফার্স্ট নম্বরে রয়েছে বিহারের মুজাফফরপুর। 11 নম্বর, ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিকে অঞ্চলে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হয়েছে? কি বলছে প্রশ্নটা বলছে যে পৃথিবীর পশ্চিম দিকে, পৃথিবীর পূর্ব দিক মানে হচ্ছে এশিয়া মহাদেশ, এবং এশিয়া মহাদেশের পূর্ব অঞ্চলে যেখানে ইন্দোনেশিয়া, তারপরে যে আসিয়ান কান্ট্রিগুলো রয়েছে মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান, কোরিয়া এবং চায়না, এই পুরো অঞ্চলটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের কাছে পড়ে। সেই জন্য এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক রিজিয়ন। তো এই অঞ্চল থেকে ডব্লিউবি মানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত কাকে করা হয়েছে? উত্তর দেবে হচ্ছে অপশন নাম্বার সিতে রয়েছে কার্লোস ফিলিপ জারোমিলো। স্টার মার্ক কোশ্চেন, কিন্তু ভালো প্রশ্ন, একটা কোশ্চেন স্কিপ করবে না, একটা প্রশ্ন না, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর এই যে জায়গাটা এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, আমরা হচ্ছে সাউথ এশিয়ার মধ্যে পড়ি, দক্ষিণ ভারতে মানে দক্ষিণ এশিয়াতে। তো দক্ষিণ এশিয়ার দেশ মানে ভারত এবং ভারত সহ তার প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এই সমস্ত। তো ভারত থেকে যদি পূর্ব দিকে চাও, যে ব্লু কালারে যে মার্ক করা রয়েছে যে দেশগুলো, সেই দেশটাকে বলা হয় হচ্ছে তোমার ইস্ট এশিয়া এবং হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, ঠিক আছে। তো সেখান থেকেই নিযুক্ত হয়েছে। চলো তারপরে 12 নম্বর বলছে ভারতের বৃহত্তম স্পোর্টস কমপ্লেক্স কোথায় তৈরি হচ্ছে? আর একটা দুর্দান্ত প্রশ্ন, রেলের একেবারে পছন্দসই প্রশ্ন, রেলের গ্রুপটির জন্য এই কোশ্চেনটা আসবে। বলছে ভারতের সব থেকে বড় স্পোর্টস কমপ্লেক্স তৈরি হচ্ছে গুজরাটের আহমেদাবাদে। অমিত শাহ এটাকে উদ্বোধন করিয়েছেন। গুজরাটের আহমেদাবাদে সব থেকে বড় স্পোর্টস কমপ্লেক্স তৈরি হচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই যে, তার কারণ তাদের হচ্ছে উদ্দেশ্য, ভারত সরকারের উদ্দেশ্য হচ্ছে 2047-এর মধ্যে ভারতকে একটা খেলার থেকে একটা খুব উন্নত একটা দেশে পরিণত করবে, ঠিক আছে। সেই জন্য এটা তৈরি হয়েছে। চলো 3 নম্বর প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। বলছে জিআই ট্যাগ পাওয়া স্থানীয় শস্যগুলোকে প্রমোট করতে, এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করছি আমি, হেতেই চিলি ফেস্টিভ্যাল, এই যে হেতেই চিলি ফেস্টিভ্যাল হোস্ট করেছে নিম্নলিখিত কোন রাজ্যটি? চলো উত্তরটা বলে দিই আগে, উত্তরটা হবে অপশন নাম্বার সিতে রয়েছে মণিপুর রাজ্য। নর্থ ইস্ট বা সেভেন সিস্টারের আর একটা গুরুত্বপূর্ণ রাজ্য হচ্ছে মণিপুর। তো মণিপুরকে বলা হয় জুয়েল অফ ইন্ডিয়া। এই মণিপুরেই হচ্ছে যত জিআই ট্যাগ, জিআই মানে ট্যাগ মানে হচ্ছে তোমার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, মানে ভারত সরকারের তরফ থেকে ভারতের যে সমস্ত মানে রাজ্যগুলো রয়েছে প্রত্যেকটা রাজ্যের গ্রামে গঞ্জে এবং জেলাতে যে ইম্পর্টেন্ট প্রোডাক্টগুলো রয়েছে, সেটা খাদ্যশস্য হতে পারে বা শাড়ি হতে পারে, মানে কুটির শিল্প হতে পারে, যে কোনো কিছু, প্রত্যেকটা জিনিসকে জিআই ট্যাগ মানে একটা সার্টিফিকেট দেওয়া হয়। এই জিআই সার্টিফিকেট দেওয়ার মানে হচ্ছে ওই প্রোডাক্টটা ওই অঞ্চলের সব থেকে ঐতিহ্যবাহী একটা জায়গা, এবং তার যে বিকিকিনি মানে হচ্ছে তোমার হচ্ছে বাইরের দেশে যে এক্সপোর্ট করার যে তার একটা ইম্পর্টেন্স, সেটা দেয়া হলো যাতে ওই জিনিসটা আরো বেশি উৎপাদন বাড়ে এবং তার গুরুত্ব বাড়ে। এই জন্য তাই জিআই ট্যাগ দেয়া হচ্ছে প্রত্যেক মানে তোমার হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টকে। তো ভারতের জিআই ট্যাগের মধ্যে সবার প্রথম যে জিআই ট্যাগটা পেয়েছিল, এটা পরীক্ষায় প্রশ্ন দেবে, সেটা হচ্ছে আমাদের দার্জিলিং এর চা, এটা হচ্ছে প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত, ঠিক আছে।
তো আমাদের রসগোল্লাও কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। তো এগুলো হচ্ছে একটা ঐতিহ্য একটা জায়গার। তো মণিপুরের যে সমস্ত জিনিসগুলো রয়েছে যারা জিআই ট্যাগ পেয়েছে তাদের গুরুত্ব আরও বাড়ানোর জন্য, বৃদ্ধি করার জন্য একটা তোমার হচ্ছে ফেস্টিভ্যাল চালু করেছে বা একটা তোমার ইনিশিয়েটিভ নিয়েছে তারা মণিপুর সরকার, সেটা হচ্ছে হেতেই চিলি ফেস্টিভ্যাল। তো হেতেই চিলি ফেস্টিভ্যাল মানে হচ্ছে মণিপুর, খেয়াল রাখবে, ঠিক আছে। চলো নেক্সট, বলছে ভারতীয় ক্রিকেট টিমের স্পন্সর হলো কে? ইম্পর্টেন্ট আসতে পারে পরীক্ষায়। নতুন ভারতীয় দলের স্পন্সর হয়েছে, দেখো দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে অ্যাপেলো, ঠিক আছে। তো অ্যাপেলো টায়ার্স তারা হচ্ছে ভারতের যে ইন্ডিয়ান ক্রিকেট টিম রয়েছে তাদেরকে আগামী কয়েক বছরের জন্য স্পন্সর করবে, ঠিক আছে। তো ভারতের যে জার্সি রয়েছে ক্রিকেট টিমের, জার্সির মধ্যে এখন অ্যাপেলোর লোগো পাবে, ঠিক আছে। চলো তারপরে বলছে সৌরভ গাঙ্গুলির সাথে সৌরজ্ঞা নামে একটা নতুন প্রিমিয়াম পোশাক ব্র্যান্ড চালু করেছে, একটা ব্র্যান্ড চালু করেছে। এই প্রিমিয়াম ব্র্যান্ডটা কোন কোম্পানি চালু করেছে? তো উত্তর হবে মিন্ত্রা। মিন্ত্রা তারা চালু করেছে। এখানে দেখতে পাচ্ছ ছবিতে যে সৌরভ গাঙ্গুলির সাথে সৌরজ্ঞা নামে একটা নতুন পোশাকের ব্র্যান্ডই চালু করে দিয়েছে, ঠিক আছে, মিন্ত্রা, খেয়াল রাখবে। 16 নাম্বার, 16 নম্বর প্রশ্ন দেখবো আমরা। 16 নম্বর প্রশ্ন হচ্ছে ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশন ওয়েমেন্সের এক্সিকিউটিভ ডাইরেক্টর পদে দ্বিতীয়বারের জন্য নিযুক্ত করা হয়েছে নিম্নলিখিত কাদের? অপশন শুনেই বুঝতে পারছো সুস্মিতা সেন তো একেবারেই হবে না, প্রদীপ কুমার প্রজাপতি তো দেখে একেবারেই মনে হচ্ছে না তাকে, ঠিক আছে। তারপরে ক্রিস্টিয়ান ডেভেনপোর্ট তো নয়, তার কারণ তিনি একটা ড্রিমস রকেট বলে একটা বইও লিখেছেন, তিনি নয়। তো অপশন নাম্বার এ পড়ে থাকলো, তা উত্তর হবে কি ডক্টর সীমা বাহাউস। তো সীমা বাহাউস নিযুক্ত হয়েছেন, ঠিক আছে। চলো তোমাদের সামনে আর একটা প্রশ্ন জিজ্ঞেস করব, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। সেইটা হচ্ছে যে বর্তমানে এই যে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি মানে হচ্ছে সাধারণ পরিষদ, তার একজন প্রেসিডেন্ট নিযুক্ত হয় 1 বছরের জন্য। তো এখন বর্তমানে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট কে রয়েছে? অবশ্যই কমেন্ট করবে, আমি দেখবো ভালো কমেন্ট কার হচ্ছে। ভালো মানে হচ্ছে একটু ডিটেলসে সুন্দর করে গুছিয়ে কে উত্তর দিচ্ছ তাকে আমি একটা হার্টও দিয়ে দেবো, ঠিক আছে। আমি কিন্তু প্রত্যেক কমেন্ট দেখি তোমাদের সবার। চলো 17 নম্বর, বলছে 2025 সালের দালিব ট্রফি কে জিতলো, কোন দল জিতলো? স্টার দাও কোশ্চেনটা আগে, তারপরে অন্য গল্প। বলছে 2025 সালের দালিব ট্রফি জিতেছেন হচ্ছে ইস্ট জোন, ওয়েস্ট জোন, নর্থ জোন নাকি সেন্ট্রাল জোন? উত্তর হবে সেন্ট্রাল জোন, তাও আবার সাউথ জোনকে হারিয়ে দালিব ট্রফি জিতে নিয়েছে, ঠিক আছে। তো খেয়াল রেখো, ইম্পর্টেন্ট। তারপরে 18 নম্বর কোয়েশ্চেন নাম্বার 18, বলছে যে 1.65 লাখ পোস্ট অফিসের মাধ্যমে কোম্পানির সিম বিক্রি করে, মানে হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে সিম বিক্রি করতে চলেছে নিম্নলিখিত কোন কোম্পানি? তোকে পোস্ট অফিসের মাধ্যমে যদি বিক্রি করে এয়ারটেল, জিও, তারপরে হচ্ছে ভোডাফোন যেটা ভোডাফোন আইডিয়া, এরা প্রত্যেকেই প্রাইভেট কোম্পানি, তো সুতরাং এরা পোস্ট অফিসের অ্যাক্সেস পাবে না, তাহলে একমাত্র পাবে কে? বিএসএনএল। তো বিএসএনএল হচ্ছে সরকারি কোম্পানি, তারাই হচ্ছে সিম বিক্রি করতে চলেছে পোস্ট অফিসের মাধ্যমে, তাও আবার কত? 1.65 লাখ, ঠিক আছে, 1,65,000। 19 গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, আগে তো স্টার তারপরে অন্য কথা। এটা কোয়েশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং হচ্ছে ভীষণ মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে 2025 সালে ভারতের স্থান কত? ভারত হচ্ছে এই ইনোভেশনের দিক থেকে বিশ্বে 38তম রয়েছে, 38th পজিশনে রয়েছে, 38th পজিশনে। এবার আমি জানি তোমরা জিজ্ঞেস করবে, স্যার 38তম ইয়েতে যদি হচ্ছে গ্লোবাল ইনোভেশনে যদি ভারত থাকে তাহলে 1 নম্বরে কে রয়েছে? 1 নম্বরে রয়েছে হচ্ছে সুইজারল্যান্ড। আর সুইজারল্যান্ডটা দীর্ঘ 15 বছর থেকে ধরে রেখেছে। তো খেয়াল রাখবে, গ্লোবাল ইনোভেশন যেটা বেরিয়েছে, পাবলিশ হয়েছে, সেটা হচ্ছে সুইজারল্যান্ড 1 নম্বরে রয়েছে, ভারতের স্থান 38তম। টোটাল হচ্ছে 139টা দেশের মধ্যে এই রিপোর্টটা পাবলিশ হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ ইনস্টিটিউটটার নাম যে কে পাবলিশ করে, ইনস্টিটিউটটা হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। খেয়াল রাখবে, যেটা বলছি ইম্পর্টেন্ট তার মানে অবশ্যই ইম্পর্টেন্ট। চলো, সম্প্রতি প্রয়াত ভারতের একমাত্র আফ্রিকান হাতির নাম কি? এইটা হচ্ছে দিল্লির চিড়িয়াখানাতে এই হাতিটা মারা গেছে। হাতিটার নাম ছিল হচ্ছে শঙ্কর, অপশন নাম্বার বি তে রয়েছে, ঠিক আছে। চলো তারপরে
21 নম্বর বলছে দক্ষিণ কোরিয়ায় ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে কে গেল? পরীক্ষায় আসতে পারে, এটা শুধুমাত্র আসতে পারে নয়, খুব বেশি বেশি পরিমাণে আসতে পারে। দক্ষিণ কোরিয়া, দেখো আমাদের মধ্যে যে সমস্ত দেশের সাথে ভালো সম্পর্ক বা মনে করো ভারতের সাথে খুবই আর কি ক্লোজ হোক বা হচ্ছে ফ্রেন্ডলি রিলেশন রয়েছে, প্রত্যেকটা দেশেই অন্য দেশ কি করে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা হচ্ছে একজন প্রতিনিধি নিযুক্ত করা হয়। তো এই প্রতিনিধিকেই বলা হচ্ছে রাষ্ট্রদূত। তো ভারত থেকে দক্ষিণ কোরিয়াতে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে অপশন নাম্বার সি তে রয়েছে গৌরাঙ্গ লাল দাস। গৌরাঙ্গ লাল দাস, ঠিক আছে, যে এম সুন্দরম তিনি কিন্তু হচ্ছেন মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছে, ঠিক আছে। চলো তারপরে আগাই। নেক্সট বলছে অনাথ শিশুদের জন্য, এটা হচ্ছে স্কিম রিলেটেড প্রশ্ন আসে, তোমরা যারা হচ্ছে পরীক্ষা দাও এবং হচ্ছে প্রিভিয়াস ইয়ার ঘাটো তারা খুব ভালো মতনই জানো এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সে বিশেষ করে তোমাদের স্কিম রিলেটেড প্রশ্ন কিন্তু আসে, সরকারি যে সমস্ত তোমার স্কিমগুলো আসছে সেগুলো। তো এমনই একটা স্কিম হচ্ছে, বলছে আনবু কারাঙ্গাল। এই যে আনবু কারাঙ্গাল এটা একটা স্কিম, এটা একটা রাজ্যস্তরীয় স্কিম, মানে সেন্ট্রালের নয়, নিম্নলিখিত কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ সরকার কারা এই স্কিমটা পাবলিশ করেছে? তো উত্তর হবে এম কে স্ট্যালিন। কোথায় আছে? অপশন নাম্বার সি, তামিলনাড়ুর সিএম হচ্ছে এম কে স্ট্যালিন, তিনি হচ্ছেন আনবু কারাঙ্গাল নামে একটা সরকারি স্কিম চালু করেছে, এর মাধ্যমে যত অনাথ শিশু রয়েছে রাজ্যের তাদেরকে সাহায্য করা হবে। তাহলে উদ্দেশ্য কি? অনাথ শিশুদের সাহায্য করার উদ্দেশ্যে, ঠিক আছে। 23, কোন দেশ 2025 সালে G20 সামিট হোস্ট করছে? একটা, দুটো, তিনটে, চারটে, খুব গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট, আসবেই প্রশ্ন পরীক্ষায় এটা। তো 2025 সালে G20 সামিট হোস্ট করতে চলেছে। 2023 সালে হোস্ট করেছিল হচ্ছে ভারতবর্ষ, 2024 সালে হোস্ট করেছিল হচ্ছে ব্রাজিল, আর এইবার 2025 সালে পালা হচ্ছে তোমার দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা, তারা হোস্ট করবে G20। G20 মানে হচ্ছে বিশ্বের 20টা দেশ মিলিয়ে তারা একটা গ্রুপ বানিয়েছে, এই যে গ্রুপেরই শর্ট ফর্ম হচ্ছে জি। তো G20 মানে হচ্ছে গ্রুপ 20, 20টা দেশের একটা সমূহ, ঠিক আছে। এইবার হোস্ট করবে সাউথ আফ্রিকা 2025-এরটা, ঠিক আছে। আর কোন তোমার হচ্ছে দেশগুলো রয়েছে 20 দেশ, কিভাবে মনে রাখবো? দেখো এইভাবে মনে রাখবে, খুব সিম্পল ভাবে বলছি, আমি তোমাদের কোর্সে কিন্তু ম্যাপ করিয়েছি, সুতরাং হচ্ছে যে তোমাদের মহাদেশীয় ম্যাপ, মহাদেশ জুড়ে কতগুলো দেশ রয়েছে সে করিয়েছি, সেখান থেকে কিন্তু আইডিয়া হয়ে যাবে। যেমন হচ্ছে নর্থ আমেরিকা থেকে 3টে দেশ, 3টে দেশ কি কি? কানাডা, ইউএস এবং হচ্ছে মরক্কো। সাউথ আমেরিকা থেকে 2টো দেশ, সাউথ আমেরিকা থেকে 2টো দেশ ইম্পর্টেন্ট, ব্রাজিল এবং হচ্ছে আর্জেন্টিনা। এশিয়া থেকে 9টা দেশ, ঠিক আছে। আর হচ্ছে ইউরোপ থেকে হচ্ছে তোমার 3টে দেশ, 3খানা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে 3টে না 4টে দেশ, 4জনের মধ্যে হচ্ছে ফ্রান্স এবং ব্রিটেন, এখান থেকে ওয়েস্টার্ন পশ্চিম থেকে হচ্ছে ইউকে এবং হচ্ছে ফ্রান্স, আর পূর্ব দিক থেকে হচ্ছে ইটালি এবং হচ্ছে জার্মানি, ঠিক আছে। 4টে দেশ, আর একটা দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা, যারা হচ্ছে এই বছর হোস্ট করছে 20টা ইম্পর্টেন্ট দেশ বিশ্বজুড়ে, ঠিক আছে, খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট। চলো 24 নম্বর প্রশ্ন বলছে যে পার্সেন্ট টু মার্চেন্টের জন্য P2M মানে পার্সেন্ট থেকে মার্চেন্টের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে ইউপিআই ট্রানজাকশন, অনলাইন যে আমরা ট্রানজাকশন করি তার লিমিট 5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে কত টাকা করা হয়েছে? 5 লক্ষ থেকে বাড়িয়ে অপশন নাম্বার সি তে রয়েছে 10 লক্ষ টাকা করা হয়েছে, 10 লক্ষ টাকা করা হয়েছে। ওকে, 25 নম্বর, 25 নম্বর প্রশ্ন, বুকস অ্যান্ড অথর্স থেকে প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দাও আগে, তারপরে পড়ছি কোশ্চেনটা। বলছে যে ডেমোগ্রাফি, রিপ্রেজেন্টেশন, ডেলিমিনেশন, দ্য নর্থ সাউথ ডিভাইড ইন ইন্ডিয়া, বইটা চিত্র এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নর্থ সাউথ ডিভাইড ইন ইন্ডিয়া, ডেমোগ্রাফি, রিপ্রেজেন্টেশন, ডেলিমিনেশন, এই বইটা লেখা হচ্ছে রবি কে মিশ্রা। তোমরা পরীক্ষা দিতে যাবে এই কোয়েশ্চেনটা পাবে, যদি এখান থেকে 1 নম্বর করে আসতে পারো তাহলে মনে করবে স্যার বলেছিল ইম্পর্টেন্ট এটা। এইটা লিখেছেন হচ্ছে রবি কে মিশ্রা, অপশন নাম্বার সি তে রয়েছে রবি কে মিশ্রা, ঠিক আছে। চলো তারপরে 26 নম্বর প্রশ্ন দেখি, 26 নম্বর কোয়েশ্চেন বলছে যে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন ইউপিইউ কাউন্সিল একটা, এখানে সম্প্রতি কোন দেশ পুনরায় নিযুক্ত হয়েছে? তো ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন যেটা সুইজারল্যান্ডে রয়েছে, সেখানে হচ্ছে ভারত আবার হচ্ছে নিযুক্ত হয়েছেন দ্বিতীয়বারের জন্য, ঠিক আছে। তো খেয়াল রেখে দিও, ইম্পর্টেন্ট এটা, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের এখন বর্তমানে হচ্ছে নিযুক্ত হয়েছেন যেই দেশটি, সেই দেশটির নাম হচ্ছে ভারতবর্ষ। কোন রাজ্য প্রথম মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য আইডি কার্ড চালু করেছে? স্টার দাও।
বলছে আইডি কার্ড, আইডেন্টিটি কার্ড চালু করছে কাদের জন্য না, যত স্বনির্ভর গোষ্ঠী রয়েছে মহিলাদের, সেই স্বনির্ভর গোষ্ঠীদের প্রত্যেককে ভারতের প্রথমবার আইডি প্রদান করবে সেই দেশ, মানে সেই রাজ্যটা হচ্ছে তামিলনাড়ু, এম কে স্ট্যালিনের যে রাজ্য, ঠিক আছে, সিএম হচ্ছে এম কে স্ট্যালিন। এআই ইম্প্যাক্ট সামিট 2026 কে হোস্ট করছে? এই যে দেখো হোস্ট, কোন শহর কোন দেশ, যেমন হচ্ছে G20 বললাম, এবছর হচ্ছে সাউথ আফ্রিকা হোস্ট করছে। তারপর হচ্ছে রাবি কর্পের যে হচ্ছে তোমার রবি শস্যের যে একটা সামিট হচ্ছে নিউ দিল্লিতে হোস্ট হচ্ছে। তো এই হোস্ট সম্পর্কিত যে যে কোয়েশ্চেন্সগুলো হয় কারেন্ট অ্যাফেয়ার্সে, এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়, আসে পরীক্ষাতে, প্রায় প্রায় দেখা গেছে এই কোয়েশ্চেন্সগুলো দিয়ে দেয়। তো এমনই একটা প্রশ্ন হচ্ছে যে এআই ইম্প্যাক্ট সামিট 2026-এরটা যে হোস্ট করবে সেইটা এখনই বলে দেয়া গেছে ভারতবর্ষ হোস্ট করতে চলেছে, ঠিক আছে, ইন্ডিয়া, ঠিক আছে। তো ইন্ডিয়া, এই যে দেখো এখানে লেখা রয়েছে, যদি স্পষ্ট হয় তো ভারত হচ্ছে 2026-এর জন্য এআই ইম্প্যাক্ট সামিট 2026 হোস্ট করছে। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 100টি উইকেট নেওয়ার জন্য প্রথম ভারতীয় হলেন, ছবি দেখে বুঝতেই পারছো, অর্শদীপ সিং, ঠিক আছে। আন্তর্জাতিক টি-20, এটা খেয়াল রাখবে, হ্যাঁ, টি-20 ক্রিকেটে প্রথম 100টি। সম্প্রতি 52 বছর বয়সে মারা গেলেন, খুব নিউজে ছিল, এটা ভীষণ নিউজে ছিল, খুব নিউজে ছিল। তার বাড়ি জিজ্ঞেস করবে, তার বাড়ি হচ্ছে আসামে, জুবিন গর্গ, নাম দেখে বুঝতে পারছো, ছবি দেখে জানো তোমরা জুবিন গর্গ। ও আরেকটা জিনিস, তিনি হচ্ছেন 52 বছর বয়সে মারা গেছেন এবং হচ্ছে সিঙ্গাপুরে। কোথায়? সিঙ্গাপুরে তিনি একটা পার্টিতে গেছিলেন, সেখানে হচ্ছে সমুদ্রের স্রোতে তিনি হচ্ছেন ডুবে গিয়ে মারা যান, 52 বছর বয়সে সিঙ্গাপুরে। আসামের তিনি বাসিন্দা, জুবিন গর্গ। কে ডেপুটি ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন? ডেপুটি ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন পবন কুমার শর্মা। অপশন নাম্বার বিতে রয়েছে পবন কুমার শর্মা। আচ্ছা, এই যে মোহনলাল, কে এই মোহনলাল? কারেন্ট অ্যাফেয়ার্সে ইম্পর্টেন্ট, এটা ছিল খুব নিউজে। মোহনলালকে হচ্ছে, তিনি হচ্ছেন একজন ফিল্ম স্টার, যাকে সম্প্রতি ভারতের সর্বোচ্চ সিনেমার অ্যাওয়ার্ড দাদা সাহেব ফালকে দেয়া হয়েছে। তো দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড প্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে মোহনলাল, ঠিক আছে। আর গৌরঙ্গ দাস, তিনি হচ্ছেন দক্ষিণ কোরিয়াতে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন, ঠিক আছে। আচ্ছা, পবন কুমার শর্মা। আর আর্চারি, ভারত হচ্ছে আর্চারি প্রিমিয়ার লিগ হোস্ট, যেমন হচ্ছে ক্রিকেট প্রিমিয়ার লিগ, ঠিক আছে, তেমন হচ্ছে প্রো হকি, মানে হকির যে এটা তো মানে আইএসএল ফুটবলের, এই ধরনের যে তোমার ন্যাশনাল লেভেলের গেমগুলো হয়, তার মধ্যে একটা নতুন গেম শুরু হচ্ছে আর্চারিতে। তো প্রো আর্চারি গেম বা আর্চারি প্রিমিয়ার লিগ, এখানে হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে হচ্ছে রামচরণকে দিল্লিতে হয়ে গেছে। তো রামচরণ হচ্ছে তোমার আর্চারি যে প্রিমিয়ার লিগ হবে তার হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছে। 4টে অপশন থেকে বলে দিলাম কিন্তু জিনিস। চলো তারপরে এই যে পরের কোশ্চেনটা, এটা প্রথম আর্চারি প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে রামচরণ, ঠিক আছে, দিল্লিতে। চলো তারপরে মহারাষ্ট্রের আহমেদনগরের নতুন নামকরণ হয়েছে। মহারাষ্ট্রের একটা শহর রয়েছে, শহরটার নাম হচ্ছে আহমেদনগর, সেই রেল স্টেশনটার নাম পরিবর্তন করে এখন রাখা হয়েছে অহল্যানগর, ঠিক আছে। তো অহল্যানগর, দেবী অহল্যাবাই, তিনি হচ্ছেন মারাঠাদের একজন কুইন ছিলেন, রানী ছিলেন। তো দেবী অহল্যাবাই তিনি হচ্ছেন কাশী বিশ্বনাথকে পুনর্নির্মাণ করেছিলেন। পুনর্নির্মাণ মানে হচ্ছে ঔরঙ্গজেব কাশী বিশ্বনাথের মন্দিরকে যে ধ্বংস করেছিল, তার পরবর্তীতে দেবী অহল্যাবাই সেটাকে পুনর্নির্মাণ করিয়েছিল। তো তার নামেই মহারাষ্ট্রের এই আহমেদনগরের নামকরণ করা হয়েছে অহল্যানগর বলে, রেল স্টেশনটার খেয়াল রাখবে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। এই দেখতে পাচ্ছ। প্রথম ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারিং প্লান্ট কোথায় উদ্বোধন করা হলো? এই প্রশ্নটা এতটা ইম্পর্টেন্ট, কি বলবো, ভীষণ গুরুত্বপূর্ণ, G20 সামিটের মতন গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। প্রথম সারির প্রশ্ন বলছে ভারতবর্ষ তাদের যে ডিফেন্সের যে এগুলো বাইরের দেশে তৈরি করবে, প্রথম প্লান্ট তৈরি করছে বা ফ্যাক্টরি তৈরি করছে, সেটা তৈরি করেছে হচ্ছে আফ্রিকা মহাদেশের, উত্তর আফ্রিকা মহাদেশের একটা দেশ, নাম হচ্ছে মরক্কো। কোথায় আছে? এটা হচ্ছে আফ্রিকার যদি একদম আমরা উত্তর দিকে চলে যাই, সাহারার মধ্যে একটা দেশ পাবো, সাহারা মরুভূমির মধ্যে, এই দেশটার নাম হচ্ছে মরক্কো। তো এই মরক্কোতে ভারতবর্ষ প্রথম ডিফেন্স ম্যানুফ্যাকচারিং প্লান্ট বা কারখানা স্থাপন করতে চলেছে, ঠিক আছে। এইটা কিন্তু খুবই একটা ভারতবর্ষের সরকারের একটা জিত বলতে পারবো, একটা হচ্ছে মাস্টার স্ট্রোক বলতে পারবো, ঠিক আছে।
তার কারণ হচ্ছে এখানে ফ্যাক্টরি তৈরি করা মানে হচ্ছে আমাদের যে ডিফেন্সের ইকুইপমেন্টসগুলো এই ফ্যাক্টরিতে তৈরি হবে, মরক্কোতে তৈরি হবে। তো এখান থেকে আমরা পারচেজ মানে বিক্রি করতে পারবো, সেল করতে পারবো বিভিন্ন আফ্রিকান কান্ট্রিগুলোকে। ঠিক আছে, তার মানে আমরা আগে কি ছিলাম, বায়ার ছিলাম, বাইরের দেশ থেকে আমরা কিনতাম, রাশিয়া থেকে, ফ্রান্স থেকে, জার্মানি থেকে, ইউএস থেকে বিভিন্ন রকমের বিভিন্ন ইকুইপমেন্টস কিনতাম ডিফেন্স রিলেটেড, সেটা ফাইটার জেট, বড় বড় ফাইটার জেট হোক, আবার হচ্ছে ছোটোখাটো যে সমস্ত পিস্তল বা এই সমস্ত যাই হোক না কেন। ঠিক আছে, এখন আমরা চাইছি বিক্রিও করবো, বিক্রি করবার জন্য মানে হচ্ছে সেলার হিসেবে এন্ট্রি নিচ্ছি। তো সেল কাদের করব, কাদের নিশ্চয়ই করব, আফ্রিকান ভারতবর্ষ থেকে যে সমস্ত যে দেশগুলো ইয়েতে রয়েছে পশ্চিম দিকে, সেই দেশগুলোকে আমরা বিক্রি করতে চাইছি এবার। চলো তারপরে 35 নম্বর, 2023-এর দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পাচ্ছেন? একটু আগেই বললাম, তার নাম হচ্ছে মোহনলাল। মোহনলাল তিনি হচ্ছেন, মিঠুন চক্রবর্তী 2022-এ পেয়েছিলেন, তো হচ্ছে 2023-এরটা দেওয়া হচ্ছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড মোহনলালকে। ঠিক আছে, মোহনলালকে দেয়া হচ্ছে, নিশ্চয়ই চেনো, দেখো অবশ্যই সাউথ ইন্ডিয়ান মুভিতে তার অ্যাক্টিং তোমরা দেখেছো, অবশ্যই চেনা মুখ তোমাদের, তার নাম হচ্ছে মোহনলাল, তাকেই দেওয়া হবে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে ভারতের সিনেমার জগতের সব থেকে সর্বোচ্চ পুরস্কার, মানে সব থেকে বড় পুরস্কার। হ্যাঁ, তার কারণ হচ্ছে 1913 সালে ভারতের প্রথম যে ছায়াছবি মানে প্রথম যে ফিল্ম সেটা পাবলিশ হয়েছিল বা রিলিজ হয়েছিল, রাজা হরিশ্চন্দ্র, তার ডাইরেক্টর ছিলেন হচ্ছে দাদা সাহেব ফালকে। তো দাদা সাহেব ফালকের হাত ধরেই ভারতবর্ষে সিনেমার জগতের সূত্রপাত হয়, সেই জন্য তার নাম অনুসারেই সিনেমার জগতে সর্বোচ্চ পুরস্কার দেয়া হয়। ঠিক আছে, তো আগের বার মিঠুন পেয়েছিল, তো এই বছর পাচ্ছে হচ্ছে মোহনলাল। 2023 কেন, 2023 সিকোয়েন্স অনুযায়ী কিন্তু ঘোষণা হয়েছে 2025 সালে, আর এটা সরকারি পুরস্কার। আর এখানে যে কজন তুমি দেখতে পাচ্ছ নাম, অমিতাভ বচ্চন বলো, রজনীকান্ত বলো, চিরঞ্জীবী বলো, প্রত্যেকেই পেয়েছেন। বিসিসিআই এর নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হচ্ছেন? বিসিসিআই এর নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হচ্ছেন, ছবিতে দেখতে পাচ্ছ, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি হবে না, নিশ্চয়ই নয়, জয়শাও নয়, তাহলে অপশন নাম্বার সি তে রয়েছে মিঠুন মানহাস। মিঠুন মানহাস। রজার বিনি আগে ছিলেন, আচ্ছা আরেকটা জিনিস হতে পারে, রজার বিনির জায়গায় তিনি এসেছেন কিন্তু। ঠিক আছে, আগে বিসিসিআই এর প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে রজার বিনি, তারপরে মিঠুন মানহাস। 37 37 নম্বর প্রশ্ন বলছে, ভিয়েনাতে ডায়াবেটিস গ্লোবাল ইম্প্যাক্ট প্রাইজ 2025 কে জিতেছে? তো 2025 সালের গ্লোবাল ইম্প্যাক্ট হচ্ছে ডায়াবেটিস গ্লোবাল ইম্প্যাক্ট প্রাইজ জিতেছে, অপশন নাম্বার বি তে রয়েছে ভি মোহন, ডক্টর ভি মোহন, তাকে দেয়া হয়েছে। ঠিক আছে, 38 নম্বর প্রশ্ন, ভালো প্রশ্ন, বলছে ভারতীয় একটা মুভি নাম হচ্ছে হোম বাউন্ড, এই হোম বাউন্ড মুভিটা নির্বাচিত হয়েছে মানে কি বলে এন্ট্রি পেয়েছে হচ্ছে অস্কারে, তারপর হচ্ছে নমিনেশন মানে নমিনেট হয়েছে আর কি, নমিনেট হয়েছে, এবং হচ্ছে এরপরে হচ্ছে ভোটিং হবে, ভোটিং এর পরে যদি মুভিটা তোমার হচ্ছে সর্বাধিক ভোট পায় তারপরে গিয়ে পুরস্কৃত হবে, কিন্তু ভাই নমিনেশন পেয়েছে বা এন্ট্রি পেয়েছে, তাই মুভিটার নাম হচ্ছে হোম বাউন্ড, যেটা হচ্ছে ভারতীয় মুভি। ঠিক আছে, চলচ্চিত্র। 28তম ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে? তাহলে এটা মনে রাখবে, কততম না 28তম, কি ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স। ই গভর্নেন্স মানে হচ্ছে তোমার অনলাইনে, এখন যত কাজ হচ্ছে অনলাইনে হচ্ছে, কাগজের ইয়েতে, তাতে খুব ফাস্ট হচ্ছে, বাড়ি থেকে আমরা বিভিন্ন রকমের যে দরকারি কাগজপত্রগুলো, সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট হোক, এসসি সার্টিফিকেট হোক না কেন, এসটি সার্টিফিকেট হোক, শংসাপত্র, বিভিন্ন ধরনের এগুলো আমরা আবেদন করতে পারি। এই যে আবেদন করা, তারপরে হচ্ছে সেগুলো প্রোভাইড করা, এগুলো সমস্তটাই ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে, অনলাইনে হচ্ছে। তো এই সুবিধা সব থেকে ভালো যারা দিয়েছে যেই জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে তোমার বিশাখাপত্তনম, সরি, এই তোমার হচ্ছে কনফারেন্সটা যেটা হচ্ছে, এই যে ই গভর্নেন্স হিসেবে এর যে কনফারেন্সটা হবে বা সামিটটা হবে 28তম, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে, সেখানেই সিদ্ধান্ত হবে কাকে দেয়া হবে পুরস্কারটা। ঠিক আছে, কোন জেলা বা কোন গ্রাম পাচ্ছে ই গভর্নেন্সের। ভূমধ্যসাগরে ভারতের সাথে প্রথম নৌসেনা মহড়া অনুষ্ঠিত করলো কোন দেশ? দেখো এটা কিন্তু ভারতের ডিফেন্স রিলেটেড আর একটা গুরুত্বপূর্ণ স্টেপ। তার কারণ হচ্ছে ভারতের সাথে ভালো সম্পর্ক গড়ার চেষ্টা করছে হচ্ছে গ্রিস। কোথায় গেল? গ্রিস। ঠিক আছে, তো এই অপশন নাম্বার সি তে রয়েছে। তো গ্রিসের সাথে ভারত কি করছে? ডিফেন্স মানে সেনাবাহিনী বা নৌবাহিনী এবং হচ্ছে যে ডিফেন্স রিলেটেড যে একটা রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা বিল্ড করার চেষ্টা করছে। সেই জন্য ভূমধ্যসাগরে আমরা এই দেশটার সাথে প্রথমবারের জন্য নৌসেনা মহড়া চালিয়েছি। আর এইটা কেন করছে ভারতবর্ষ? তার উদ্দেশ্য হচ্ছে পুরোপুরি হচ্ছে
টার্কি। তার কারণ গ্রিসের সাথে টার্কির সাথে সম্পর্ক ভালো নয়, আবার অন্যদিকে টার্কি হচ্ছে অপারেশন সিঁদুরের সময় হচ্ছে পাকিস্তানকে হেল্প করেছিল, পাকিস্তানকে বেশি সাহায্য করেছিল, সেই কারণে ভাই শত্রু শত্রু সবসময় কি হয়, বন্ধু হয়। তাই টার্কি যদি সুদূর পশ্চিম থেকে এসে পাকিস্তানকে হেল্প করতে পারে ভারতের শত্রুকে, তাই একই রকমকে টার্কিকে জবাব দেওয়ার জন্য, তুরস্ককে জবাব দেওয়ার জন্য ভারতও রেডি। ভাই সাবধান হয়ে যাও, তোমার যার সাথে বনে না গ্রিস, তার সাথে এবার আমি তোমার হচ্ছে ডিফেন্স ইম্প্যাক্ট মানে বাড়াবো, ডিফেন্সের বা হচ্ছে তোমার এই ধরনের যে সেনা মহড়াগুলো, এই মহড়াগুলো আমরা বাড়াতে চলেছি, ঠিক আছে। তো একেই বলে হচ্ছে ইট কা জবাব পাথর সে দেনা। চলো, রেশম উৎপাদনের জন্য বেস্ট স্টেট অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? রেশমের জন্য বেস্ট স্টেট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশকে, কিন্তু রেশম উৎপাদনে হচ্ছে কর্ণাটক 1 নম্বরে রয়েছে। প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসেবে ইউএনইপিএফআইএফসি বোর্ডের সভাপতি নিযুক্ত হয়েছে কে? স্মৃতি মান্ধানাতে তো নয়, তিনি দেখে বুঝতে পারছো। অমিতা চৌধুরী অপশন নাম্বার বি তে রয়েছে, অমিতা চৌধুরী, ঠিক আছে। শ্রেয়া ঘোষাল নয়, ঐশ্বর্য রায়ও নয়, তো অপশন নাম্বার বি হবে, এইটুকুনি 100%। তারপরে বলছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় হবে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা ভালো প্রশ্ন হতে চলেছে। তো ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এটা হতে চলেছে হচ্ছে জাপানের টোকিও শহরে। কি না, অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ওয়ার্ল্ড কাপ আসে পরীক্ষা, এগুলো জাপান এবছর হোস্ট করবে। পিএম সূর্য ঘর যোজনা, যোজনাটার নাম কি? প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার আওতায় ভারতবর্ষের গুজরাট রাজ্যের চতুর্থ সৌর গ্রাম হলো কোন রাজ্যটি? চতুর্থ সৌর গ্রাম, চতুর্থ হচ্ছে অপশন নাম্বার বি তে রয়েছে ধোর্দো। ধোর্দো গ্রামটা ভারতবর্ষের 4 নম্বর গ্রাম গুজরাটের, যেটা হচ্ছে সৌর গ্রাম হিসেবে প্রকাশিত হয়েছে। আর 1 নম্বর হচ্ছে গুজরাটের মাধেরা, তারপর হচ্ছে সুখী, মাধেরা, তারপরে সুখী যেটা হচ্ছে খেদা জেলায় অবস্থিত, তারপরে হচ্ছে মাসালি, এবং হচ্ছে 4 নম্বর হচ্ছে ধোর্দো, ঠিক আছে, কচ্ছ জেলাতে অবস্থিত, কচ্ছ ডিস্ট্রিক্টের জেলা, ঠিক আছে। চলো তারপরে যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন বলছে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত হয়েছে? যেমন মণিপুর হাইকোর্টের ছিল, তেমনি পাটনা হাইকোর্টের কাকে নিযুক্ত করা হয়েছে? কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন নাম্বার বি তে রয়েছে পবন কুমার ভিমাপ্পা বজন্ত্রী। এই যে বজন্ত্রী ভিপাপ্পা, এনাকে নিযুক্ত করা হয়েছে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে। ওডিআই ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করা ভারতীয় হলেন স্মৃতি মান্ধানা। ছবি দেখে চিনতে পারছো নিশ্চয়ই, স্মৃতি মান্ধানা হচ্ছে ভারতীয় ক্রিকেটের ওডিআইতে দ্রুততম সেঞ্চুরি করেছেন, ঠিক আছে। উইমেন্স ক্রিকেটে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, উইমেন্স ক্রিকেট এবছর হচ্ছে ওয়ার্ল্ড কাপ, যেটা উইমেন্সদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এটা হোস্ট করবে হচ্ছে ভারতবর্ষ হোস্ট করছে, তো হচ্ছে খেলা। তো এই সময় হচ্ছে তোমার হচ্ছে একটা গান গেয়েছেন লঞ্চিং, যে একদম পুরো উদ্বোধনী অনুষ্ঠানে, ব্রিং ইট হোম। এই ব্রিং ইট হোম এই গানটা গেয়েছেন হচ্ছে, ছবি দেখে বুঝতেই পারছো, অপশন নাম্বার বি তে রয়েছে শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল, গানটার নাম মনে রাখবে, শ্রেয়া ঘোষাল যে গানটা গেয়েছেন গানটার নাম হচ্ছে ব্রিং ইট হোম। আর ভারত এবছর হোস্ট করছে উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025। অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর হিসেবে রিজার্ভ ব্যাংকের নতুনভাবে অনুমোদন পেয়েছে হচ্ছে ফোনপে। চলো 49 নম্বর প্রশ্ন। প্রশ্ন নম্বর 49 বলছে কে ভিসা কে লঞ্চ করেছে? কে ভিসা কে লঞ্চ করেছে? চীন লঞ্চ করেছে কে ভিসা। এবারে কে ভিসা, এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। কেন? তার কারণ হচ্ছে যে কে ভিসার উদ্দেশ্যটা কিন্তু অনেকটা আমেরিকার যে স্বার্থ বা আমেরিকাকে চ্যালেঞ্জ করার মতন, ঠিক আছে। আমেরিকাতে একটা ভিসা রয়েছে, ভিসাটার নাম হচ্ছে H1B। এই H1 ভিসা তারাই পায় যারা হচ্ছে উন্নত, যে সমস্ত তোমার ইঞ্জিনিয়ার, চিকিৎসক যারা রয়েছে, হাই ট্যালেন্টেড ব্যক্তি সারা বিশ্বে, তাদেরকে প্রদান করে হচ্ছে আমেরিকা। এই ভিসা নিয়ে আমেরিকাতে যায়, তারা জীবিকা নির্বাহ করে, এবং হচ্ছে আমেরিকা বেস্ট ট্যালেন্টকে ইয়ে করে হচ্ছে তোমার ইন্ট্রোডিউস করে তাদের দেশে, যাতে তাদের দেশ আরো বেশি ভালো কাজ করতে পারে। একই রকম ভাবে চায়না এবার এই কাজ করছে, কি কে ভিসা লঞ্চ করে দিয়েছে এই ব্যক্তিদের, এই যে স্টেম, এই
এই শব্দটা মনে রাখবে। স্টেম মানে হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স। এই ফিল্ডের যত পেশাদারী ব্যক্তিরা রয়েছে তাদেরকে সারা বিশ্ব জুড়ে, এমনকি ভারতবর্ষের বেস্ট ট্যালেন্টকে চায়নাতে আহ্বান জানাচ্ছে এই কে ভিসার মাধ্যমে। খুব সহজে, খুব অল্প পয়সা খরচা করে এই ভিসা হয়ে যাবে, এবং সেই ভিসার মাধ্যমে চায়নাতে গিয়ে তারা হচ্ছে তাদের জীবিকা, তাদের যে ট্যালেন্ট সেগুলো তারা প্রদর্শন করতে পারে, যাতে চায়না চ্যালেঞ্জ করতে পারে বিশ্বকে তাদের মাধ্যমে। ঠিক আছে, তো সরাসরি হচ্ছে চ্যালেঞ্জ করছে চায়না আমেরিকার H1B ভিসাকে। আর H1B ভিসা নিতে গেলে প্রচুর টাকা খরচা করতে লাগে, তার থেকে অনেক কম খরচে তারা হচ্ছে কে ভিসা নিয়ে চায়নায় চলে যাবে। তো এটাই একটা ব্যাপার, উদ্দেশ্য যে বলে দিলাম। যোগ্যতা হচ্ছে বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে, তবে তারা যেতে পারবে। ঠিক আছে, আর এই সমস্ত ডিগ্রি থাকতে হবে 4টে ক্ষেত্রে। 50 নম্বর, ওয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স। ওয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স কে লিখেছেন? ছবি দেখে যদি চিনতে পারো তাহলে অবশ্যই তুমি পড়াশুনো করছো এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তোমার ইন্টারেস্ট রয়েছে। ইনি হচ্ছেন, কোথায় গেল অপশন নাম্বার এ, DY চন্দ্রচূড়, যিনি হচ্ছেন প্রাক্তন বিচারপতি। প্রাক্তন হচ্ছে প্রধান বিচারপতি ভারতবর্ষের, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, তিনি এই বইটা লিখেছেন, নাম হচ্ছে ওয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখবো 51তম প্রশ্নে। তো 51তম প্রশ্ন যেটা বলছে যে বাল্য বিবাহ মুক্ত 75তম জেলার তকমা পেয়েছে ছত্তিশগড়ের কোন জায়গা? তার মানে কি? তার মানে হচ্ছে যে এই যে ছত্তিশগড়ের এই জেলাটা, এটা হচ্ছে ভারতের মধ্যে 75 নম্বর ডিস্ট্রিক্ট, যেটা হচ্ছে বাল্য বিবাহ মুক্ত। মানে একটা ট্র্যাডিশন ছিল বা গ্রামে গঞ্জের মানুষের মধ্যে একটা কুসংস্কার ছিল যে ছোট বয়সে মেয়েদের বিয়ে দিত। তো এই নিয়ে ভারত সরকার অনেক ইনিশিয়েটিভ, অনেক বেশি স্কিম চালিয়েছে এবং বুঝিয়েছে মানুষকে। তো এই রকম করে তোমার 75তম যে ডিস্ট্রিক্টে রয়েছে ছত্তিশগড়ের সুরজপুর নামক, যে অপশন নাম্বার ডি তে রয়েছে, এইটা হচ্ছে তোমার 75তম ডিস্ট্রিক্ট, যেটা একেবারে বাল্য বিবাহ মুক্ত। কিন্তু ফার্স্টটাও মনে রাখতে হবে, এইটাও ছত্তিশগড়েরই প্রথম, যেটা সেটা ছিল হচ্ছে বালোদ বলে একটা ডিস্ট্রিক্ট রয়েছে, বালোদ। ঠিক আছে, এই বালোদ ডিস্ট্রিক্ট ছত্তিশগড়ের, সেটা ফার্স্ট বা প্রথম বাল্য বিবাহ মুক্ত জেলা ছিল। ঠিক আছে, চলো তারপরে নেক্সট 52 নম্বর প্রশ্ন। দেখো ভিসা রিলেটেড প্রশ্ন আর একটা এসছে। একটা আমি ভিসা রিলেটেড কোয়েশ্চেন্স আজকের ক্লাসে একটু আগেই বললাম, সেটা হচ্ছে তোমার কে ভিসা। এই কে ভিসা চালু করেছে চায়না। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার গোল্ড কার্ড ভিসা। এই গোল্ড কার্ড ভিসা এটা চালু করেছে, অপশন দেখেই বুঝতেই পারছো বারাক ওবামা তো হবে না, জো বাইডেনও ক্ষমতায় নেই, বিল ক্লিন্টনও নেই। অপশন নাম্বার বি, ডোনাল্ড ট্রাম্প, মানে হচ্ছে ইউএসএ হচ্ছে চালু করেছে গোল্ড কার্ড ভিসা। কি এটার বিশেষত্ব? দেখো প্রত্যেকটা দেশ, বিশেষ করে উন্নত দেশগুলো, তারা কি করে তাদের দেশে বিশেষ বিশেষ রকমের ভিসার ক্রাইটেরিয়া সেট করে রাখে যে এই ভিসা নিয়ে কে আসতে পারে। যেমন স্টুডেন্ট ভিসাদের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া হয়, বা বিজনেস করতে যদি যায়, কেউ চাকরির জন্য যায়, তো এইরকম আর কি। এই যে গোল্ড কার্ড ভিসা, এখানে ডোনাল্ড ট্রাম্প বলছে যে বিশ্বের ধনী সম্প্রদায়ের মানুষদের, ইনভেস্টরদের আহ্বান করবার জন্য একটা মাধ্যম হচ্ছে গোল্ড কার্ড ভিসা। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প একটা H1B ভিসা বাতিল করেনি, এটার হচ্ছে তোমার এই যে H1B ভিসা, এই ভিসার যে অ্যাপ্লিকেশনের যে টাকাটা, সেটার মাত্রা বাড়িয়ে দিয়েছিল। এটাও খুব নিউজে ছিল, মনে রাখবে, H1B ভিসা। ঠিক আছে, চলো তারপরে হচ্ছে প্রথম মহিলা হিসেবে পর পর 3বার ব্যালন ডি অর পুরস্কার পেয়েছেন কে? কে পেয়েছেন? এই 4টে অপশনের মধ্যে পেয়েছেন হচ্ছে অপশন নাম্বার সি তে রয়েছে আইতানা বোনমাটি। এই যে বোনমাটি, তিনি হচ্ছেন স্পেনের খেলোয়াড়, স্পেনের একজন হচ্ছে ফুটবল প্লেয়ার, ছবি দেখতে পাচ্ছ। তিনি হচ্ছেন বিশ্বের মধ্যে 3 নম্বরে চলে এসেছেন, যিনি হচ্ছেন পর পর 3বার ফুটবলের এই বিশেষ পুরস্কারটা পেয়েছে, ব্যালন ডি ওর পুরস্কার। নাম কি? নাম হচ্ছে বোনমাটি, স্পেনের প্লেয়ার। এর আগে হচ্ছে পেয়েছেন নিওলেন মেসি পেয়েছেন, তারপর হচ্ছে মাইকেল প্ল্যাটিনি, তিনিও পেয়েছেন, এবং হচ্ছে এখন 3 নম্বর মহিলা হিসেবে তিনি পেয়েছেন। তো বোনমাটি 23 সালে, 24 এবং 25 পরপর 3 বছর পেয়েছে। ঠিক আছে, চলো 54 নম্বর প্রশ্ন বলছে ইউনাইটেড স্পোর্টস ক্যালকাটাকে হারিয়ে ক্যালকাটা ফুটবল লিগ ট্রফিটা জিতে নিয়েছে নিম্নলিখিত কোন টিম? কোন টিম? ইস্ট বেঙ্গল। অপশন নাম্বার সি তে রয়েছে ইস্ট বেঙ্গল জিতে নিয়েছে ক্যালকাটা ফুটবল লিগ ট্রফি। পরবর্তী প্রশ্ন 55 নম্বর বলছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই যে উজ্জ্বলা যোজনা, এটা হচ্ছে এলপিজি গ্যাস সংক্রান্ত, যে বিশেষ প্রকারের তোমার হচ্ছে সাবসিডি দিয়ে
উইমেন্সদের জন্য যে এলপিজির সুবিধা প্রোভাইড করায় সরকার, সেইখানে আরও অতিরিক্ত অতিরিক্ত কত লক্ষ এলপিজি সংযোগ বরাদ্দ করেছে বা অনুমোদন করেছে। তো এখন হচ্ছে নতুন করে 25 লক্ষ মানে 25 লক্ষ এলপিজি কানেকশন দেবে, 25 লক্ষ এলপিজি কানেকশন দেবে। কোন ইয়েতে স্কিমটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, উজ্জ্বলা যোজনা। চলো নেক্সট, ভালো প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলছে ভারত সরকারের বা ভারতের আর একটা গুরুত্বপূর্ণ স্টেপ ডিফেন্স রিলেটেড। বলছে যে পঞ্চম জেনারেশন ফাইটার জেট, ফিফথ জেনারেশন ফাইটার জেট তৈরির জন্য এলএনটি একটা কোম্পানি, লার্সেন অ্যান্ড টুব্রো, এই এলএনটি কোম্পানির সাথে কোন সংস্থাকে যুক্ত করেছে? সেইটা উত্তর হবে অপশন নাম্বার এতে রয়েছে হাল। হাল মানে হচ্ছে তোমার হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। তো হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের সাথে এলএনটি দুজনে মিলে এখন ফিফথ জেনারেশন ফাইটার জেট তৈরি করবে ভারতের জন্য, ভারতের এয়ারফোর্সের জন্য। এই যে ফিফথ জেনারেশন ফাইটার জেট, এইটা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি, যেটা পৃথিবীতে 3টে দেশের কাছেই রয়েছে। একটা হচ্ছে ইউএসএ, রাশিয়া অ্যান্ড চায়না, এবং 4 নম্বর দেশ হতে চলেছে ভারতবর্ষ। তো ভারতের এটাও একটা ভালো উদ্যোগ, খেয়াল রাখবে। 56 নম্বর কোয়েশ্চেনের আনসার হচ্ছে হাল, ঠিক আছে। তো 57, তো 57 নম্বর প্রশ্ন যেটা বলছে, বলছে যে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে বা বিশ্ব পর্যটন দিবস। ভালো প্রশ্ন, এটা স্টার মার্ক দিলাম, ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার চান্সেস রয়েছে। তো ওয়ার্ল্ড ট্যুরিজম বা বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয়? আমি রিসেন্টলি এই তোমার হচ্ছে যে আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট লেভেলে যে এক্সামগুলো গেল রেলওয়ের এনটিপিসির, তো এনটিপিসিতে আমি দেখলাম বেশ এরকম ডে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে তারা। এই ধরনের ডে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে, যেমন এমএসএমই ডে জিজ্ঞেস করেছিল এনটিপিসিতে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আগামী এক্সামও আসবে, বিশেষ করে রেল এক্সামগুলোতে এবং এসএসসির জন্য। তো ওয়ার্ল্ড ট্যুরিজম ডে একটা বিখ্যাত দিন, সেটা হচ্ছে তোমার 27শে সেপ্টেম্বর পালন করা হয়। আর এই বছরের যেটা থিম ছিল সেটা মনে রাখবে, থিম হচ্ছে, এই বছরের থিম ট্যুরিজম অ্যান্ড সাস্টেনেবল ট্রান্সফরমেশন। কি আছে? ট্যুরিজম অ্যান্ড সাস্টেনেবল ট্রান্সফরমেশন, এইটা হচ্ছে এই বছরের থিম হবে, ঠিক আছে। চলো তারপরে 58 নম্বর প্রশ্ন, ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরো বেশি মজবুত করবার জন্য লিভিং ব্রিজ অ্যাওয়ার্ড, এই যে লিভিং ব্রিজ অ্যাওয়ার্ড নিম্নলিখিত কে পাচ্ছেন? দুজনের ছবি দেখতে পাচ্ছি আমরা। একজন হচ্ছে স্টারমার, তিনি হচ্ছেন ইউকে বা ব্রিটেনের প্রাইম মিনিস্টার, এবং হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তো ভারত এবং ইউকে বা ব্রিটেনের সাথে সম্পর্ক আরো বেশি ভালো করবার জন্য একটা প্রাইজ বা একটা পুরস্কার দেওয়া হয়। পুরস্কারটার নাম হচ্ছে লিভিং ব্রিজ অ্যাওয়ার্ড। এই পুরস্কারটা এই বছর পেয়েছে হচ্ছে কেইর স্টারমার, যিনি হচ্ছেন ব্রিটেনের প্রাইম মিনিস্টার। তাকে দেয়া হয়েছে, কোথায় দেয়া হয়েছে? লন্ডনে একটা জায়গা রয়েছে, ঠিক আছে। লন্ডনে হচ্ছে তোমার তাদের যে আপার হাউস, হাউস অফ লর্ডস, লন্ডনের পার্লামেন্টের যে হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস, তাই হাউস অফ লর্ডস যে উচ্চ কক্ষ পার্লামেন্টের, সেখানে দিয়েছে। আর কারা দিয়েছে ইম্পর্টেন্ট মনে রাখবে, গ্রুপটার নাম হচ্ছে ইন্ডিয়ান বিজনেস গ্রুপ, ইন্ডিয়ান বিজনেস গ্রুপ, তারা এটাকে দিয়েছে। এবং স্টারমার তিনি হচ্ছেন উপস্থিত থাকতে পারেননি, তার বদলে এটা পুরস্কারটা গ্রহণ করেছেন সীমা মালহোত্রা, সীমা মালহোত্রা, যিনি হচ্ছেন মিনিস্টার অফ দ্য ইন্ডো প্যাসিফিক রিজনের, তা তিনি এটা পুরস্কারটা রিসিভ করেছেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে পরবর্তী প্রশ্ন বলছে চিফ অফ ডিফেন্স স্টাফ, সিডিএস। তো চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে এখন বর্তমানে রয়েছেন অনিল চৌহান। অনিল চৌহান তিনি রয়েছে, তার মেয়াদকে আবার বৃদ্ধি করা হয়েছে। তো তার মেয়াদ কতদিন পর্যন্ত বৃদ্ধি করেছে? মনে রাখবে 2026 সালের 30শে মে পর্যন্ত, 2026-এর 30শে মে পর্যন্ত অনিল চৌহান সিডিএস তার হচ্ছে মেয়াদ উত্তীর্ণ করা হয়েছে। নেক্সট, সরকারি কারণে কোন দেশের ক্রিকেট মেম্বারশিপ বাতিল করা করলো আইসিসি? তো আইসিসি সম্প্রতি হচ্ছে ইউএসএ বা যুক্তরাষ্ট্র, তাদের হচ্ছে ক্রিকেটের যে মেম্বারশিপ আইসিসির, সেটা বাতিল করেছে। দেখবে যে লাস্ট যে টি20 ওয়ার্ল্ড কাপ হয়েছে, ইউএস এবং হচ্ছে ক্যারিবিয়ানসরা হোস্ট করেছিল, সেখানে কিন্তু ইউএসএ পার্টিসিপেট করেছিল, টিম ছিল। তো সেই টিমের ইউএসএ একবারে ক্যান্সেল করে দিয়েছে আইসিসি, নিয়ম রক্ষা করেনি তাই।
পরবর্তী প্রশ্ন বলছে 61, বলছে বিশ্ব জলাতঙ্ক দিবস বা ওয়ার্ল্ড র্যাবিস ডে। তো ভাই ওয়ার্ল্ড র্যাবিস ডে কবে পালন করা হচ্ছে? ওয়ার্ল্ড র্যাবিস ডে পালন করা হচ্ছে অপশন নাম্বার সি 28শে সেপ্টেম্বর। 28শে সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ড র্যাবিস ডে পালন করা হচ্ছে। আর এই বছরের থিম মনে রাখবে, থিম হচ্ছে অ্যাক্ট নাও। অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও, মি ইউ কমিউনিটি। ঠিক আছে, এটা হচ্ছে মি এক নাও মি ইউ কমিউনিটি, এটা হচ্ছে এই বছরে 2025-এর থিম। চলো তারপরে 62 নম্বর, কর্মসংস্থানের সুযোগ করতে জেপ্টো, তোমরা খুব ভালো মতনই জানো 10 মিনিটের যে গ্রোসারি যে আইটেমসগুলো ডেলিভারি একদম ডোর টু ডোর দিয়ে যায়, তো জেপ্টো ভীষণ পরিমাণে তোমার শহরাঞ্চলগুলোতে খুব বিখ্যাত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মানুষের প্রয়োজনের একটা জায়গা হয়ে যাচ্ছে। তো এই জেপ্টোর সাথে নিম্নলিখিত কোন মন্ত্রণালয় চুক্তিবদ্ধ হয়েছে? তো কিসের জন্য করেছে ভাই? কর্মসংস্থানের জন্য। তাহলে কর্মসংস্থান নিশ্চয়ই হচ্ছে কোনটা হবে? শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, তারা করেছে। ঠিক আছে, আচ্ছা যদি জানো তো একটা কোয়েশ্চেন কমেন্ট বক্সে জানিয়ে দিও যে বর্তমানে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী কে রয়েছে। প্রিভিয়াস ক্লাসগুলো থেকে আমি কিন্তু তোমাদের বলেছিলাম, তো জানিয়ে দিও। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 63 নম্বর, 63 বলছে বিশ্ব হৃৎপিণ্ড দিবস, ওয়ার্ল্ড হার্ট ডে পালন করা হয় 29শে সেপ্টেম্বর। 27শে সেপ্টেম্বর আমরা দেখলাম হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, 28শে সেপ্টেম্বর দেখলাম হচ্ছে জলাতঙ্ক দিবস, এবং 29শে সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ড হার্ট ডে। এই বছর হচ্ছে তাদের যে থিম ছিল, এই বছর তাদের থিম ছিল যে ডোন্ট ডোন্ট মিস দ্য বিট, এটা হচ্ছে এই বছরের থিম ছিল তাদের। ঠিক আছে, তারপরে বলছে ভারত সফলভাবে রেল বেসড লঞ্চার থেকে কোন ক্ষেপণাস্ত্র বা মিসাইল লঞ্চ করলো? ভীষণ নিউজে ছিল, একটা দুটো তিনটে স্টার মার্ক করলাম, ছবিতে দেখতে পাচ্ছ একটা রেল রয়েছে, রেলের পেছন থেকে আমরা হচ্ছে মিসাইল লঞ্চ করছি। তো এই মিসাইলটার নাম কি? এই মিসাইলটার নাম হচ্ছে অগ্নি প্রাইম, অপশন নাম্বার বি। তো অগ্নি প্রাইম হচ্ছে একটা ব্যালিস্টিক মিসাইল। তো খেয়াল রাখবে মিসাইল দুই ধরনের হয়, একটা ব্যালিস্টিক, একটা ক্রুজ মিসাইল। ক্রুজ মিসাইল মনে হচ্ছে তোমার একেবারে স্ট্রেট যায় পুরোপুরি এর সাথে ভূমির সাথে, কিন্তু ব্যালিস্টিক মিসাইলগুলো এই যেখান থেকে লঞ্চ করা হয় পুরোপুরি একেবারে এইভাবে করে আসে, মানে হচ্ছে পৃথিবীর বাইরে গিয়ে, বায়ুমণ্ডলের বাইরে গিয়ে আবার রিটার্ন আসে। তো ব্যালিস্টিক মিসাইল ইউজ করা হয় হচ্ছে, ব্যবহার করা হচ্ছে লং রেঞ্জ ইন্টারকন্টিনেন্টাল, মহাদেশীয় যে সমস্ত দূর দূরান্তে যদি আমরা মিসাইল হিট করতে লাগে, তো আমরা ব্যালিস্টিক মিসাইল ইউজ করব। আর অগ্নি প্রাইম সেই ধরনের একটা মিসাইল, কিন্তু ক্রুজ মিসাইল হচ্ছে তোমার ব্রহ্মোস মিসাইল। তো অগ্নি প্রাইমকে লঞ্চ করেছে এই রেলওয়ের জায়গা থেকে। ঠিক আছে, তো খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু, এটা ভীষণ নিউজে ছিল সেই সময়। বলছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 13তম ডাইরেক্টর কে নিযুক্ত হয়েছে বা কাকে নিযুক্ত করা হয়েছে? বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা ভারতবর্ষের পুরনো সংস্থাগুলোর মধ্যে একটা, 1890 সালে স্থাপিত হয়েছে, যার হেডকোয়ার্টার রয়েছে হচ্ছে আমাদের কলকাতাতে। ঠিক আছে, কলকাতাতে রয়েছে হেডকোয়ার্টার। আর এই বছর হচ্ছে 13তম ডাইরেক্টর নিযুক্ত করা হয়েছে। কাকে নিযুক্ত করা হয়েছে? কনাদ দাস। তো অপশন নাম্বার এ তে রয়েছে মিস্টার কনাদ দাসকে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, চলো তারপরে বলছে 11তম এশিয়ান অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপ, এই অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ 2025 এডিশনটা মনে রাখবে, 11তম হোস্ট করছে আমেদাবাদে কিন্তু ভারতবর্ষের বৃহত্তম স্পোর্টস কমপ্লেক্সও তৈরি হচ্ছে, অমিত শাহ উদ্বোধন করেছে, এটাও পড়িয়েছে কিন্তু আমি তোমাদের, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। চলো তারপরে নেক্সট বলছে কোন দেশকে পরাজিত করে ভারত এশিয়া কাপ 2025 জিতে নিয়েছে? বলো, এটা জানে না এমন কোনো নেই, সবাই জানি যে পাকিস্তানকে গোহারা হারিয়ে আমরা এশিয়া কাপ জিতেছি। কিন্তু এশিয়া কাপে একটা ব্যাপার হয়েছে, অনেক কন্ট্রোভার্সি হয়েছে। প্রথমত যে প্রথম ম্যাচটা হয়েছিল পাকিস্তান এবং ভারতবর্ষের, তারা আমরা করমর্দন করতে অস্বীকৃত হয়েছি, হাত মেলাইনি, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়। তারপরে হচ্ছে আর একটা ভালো ব্যাপার হয়, পাকিস্তান এবং ভারতবর্ষ এশিয়া কাপ মোট 3বার সম্মুখে এসছে, কিন্তু 3বারই ভারতবর্ষ জিতেছে। তো 3-0 ভারতবর্ষ জিতেছে, পাকিস্তানকে 3বার হারিয়েছি। আর একটা ব্যাপার হচ্ছে যে
এশিয়া কাপের দীর্ঘ যে ইতিহাস সেখানে কোনোদিনও এখনো পর্যন্ত ফাইনালে ইন্ডিয়া পাকিস্তান ওঠেনি। তো ইন্ডিয়া পাকিস্তান এই প্রথম এশিয়া কাপ ফাইনাল খেলেছে এবং এই প্রথমটাই হচ্ছে ভারতবর্ষ জিতে নিল। তো ভারতবর্ষ সব থেকে বেশি এশিয়া কাপ জিতেছে এখনো পর্যন্ত। ঠিক আছে, তোমাদের আর একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, উত্তর আমাকে দিও। কোয়েশ্চেন করছি, কোয়েশ্চেনটা হচ্ছে ভারত এখনো পর্যন্ত কতগুলো এশিয়া কাপ জিতেছে, প্লিজ জানিও। কোয়েশ্চেনটার জন্য, উত্তরটার জন্য আমি অপেক্ষা করব। ঠিক আছে, আর হোস্ট কান্ট্রি যদি বলে, হোস্ট হচ্ছে তোমার ইউএই। ইউএই হোস্ট করেছে এবার। দুবাইতে খেলা হয়েছিল, দুবাই এবং হচ্ছে তোমার দুবাই এবং হচ্ছে তাদের আবুধাবি, যে বড় বড় দুটো সিটি রয়েছে সেখানে হোস্ট করেছিল। ঠিক আছে, সেখানে হয়েছিল খেলাটা। চলো তারপরে নেক্সট বলছে আইইউসিএন। ঠিক আছে, এইটা হচ্ছে গ্লোবাল স্বীকৃতি পেল ভারতের একটা তোমার এর মধ্যে কোন ফরেস্ট বা কোন রিজার্ভ ফরেস্ট কি না গ্লোবাল স্বীকৃতি দিয়েছে হচ্ছে ভারতকে আইইউসিএন। তো এর মধ্যে অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছ ডুগং, কারণ হচ্ছে ইমেজটা যেটা রয়েছে সেটা দেখে বুঝতেই পারছো এই যে এটা হচ্ছে ডুগং, যেটা পাওয়া যায় আমাদের তামিলনাড়ুর পক বলে যে যে ইয়েটা রয়েছে, পক বে বা পক সাগর, সেখানে হচ্ছে ডুগং কনজারভেশন রয়েছে, ডুগং কনজারভেশন রিজার্ভ। সেই অঞ্চলটাকে আইইউসিএন হচ্ছে স্বীকৃতি দিয়েছে। এবার আইইউসিএন থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, যেটা 1948 সালে তৈরি হয়েছিল এবং এর হেডকোয়ার্টার রয়েছে হচ্ছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ড বলে একটা শহরে। পরীক্ষায় আসে কিন্তু যে আইইউসিএন এর হেডকোয়ার্টার কোথায়, গ্ল্যান্ড শহরে রয়েছে, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচার, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচার এর পুরো নামটাও জিজ্ঞেস করবে, তখন তোমরা বলে দেবে। আর এই আইইউসিএন থেকে একটা লিস্ট জারি হয় বা হচ্ছে একটা রিপোর্ট জারি হয়, রিপোর্টটাকে বলে রেড ডাটা বুক, রেড ডেটা বুক বা রেড লিস্ট। ঠিক আছে, এই রেড লিস্টের মধ্যে ডুগাং হচ্ছে ভালনারেবল ইয়েতে রয়েছে, ক্যাটাগরিতে রয়েছে। তো এরা হচ্ছে এই এটা তোমার রিপোর্টটা পেশ করে। তো খেয়াল রাখবে, এগুলো প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের জন্য। চলো পরবর্তী প্রশ্ন দেখি আমরা। পরবর্তী প্রশ্ন 69। তো 69 নম্বর প্রশ্ন বা 69 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করছে, খুব ভালো একটা প্রশ্ন। বলছে অটোনোমাস ট্রান্সপোর্টের জন্য সোভারেন মোবিলিটি ক্লাউড এটা কে চালু করেছে বা কারা চালু করেছে? তো অটোনোমাস ট্রান্সপোর্টের জন্য সোভারেন মোবিলিটি ক্লাউড চালু করেছে হচ্ছে অপশন নাম্বার বি তে রয়েছে সংযুক্ত আরব এমিরেটস। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে, বলছে সম্প্রতি কোন দেশে P4 সচেতন কর্মসূচির জন্য তেলুগু ভাষা দিবস পালন করেছে? কি না তেলুগু ভাষা দিবস উদযাপন হয়েছে অপশন নাম্বার ডি তে সৌদি আরব। সৌদি আরবের তেলুগু ভাষার একটা সংস্থা ছিল, তারা হচ্ছে এটা উদযাপন করেছে প্রথমবারের জন্য। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। পুরো এই সপ্তাহের অনেকগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে ডিসকাশন করেছি। এরপরেই ভাই এই কোয়েশ্চেন্সের মধ্যে কিন্তু আর চুরি চালিও না, এগুলোই সাজেস্টিভ, এগুলোই হচ্ছে বেস্ট কোয়েশ্চেন, এখান থেকেই প্রশ্ন কমন পাবে তোমরা। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে পারো, শেয়ার করতে পারো, এবং পিডিএফ যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে ইউর স্টাডি অ্যাপে যাবে, সেখানে এই সেম পিডিএফটা তোমরা সেখান থেকে নিতে পারো, এবং এর প্রিভিয়াস ক্লাসের যে পিডিএফ গুলো ছিল সেগুলোও ওখানে রয়েছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল। আবার দেখা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন কোন একটা সেশনে। থ্যাংক ইউ।